মাত্র ৫ লক্ষ টাকার বিনিময়ে নিজের ১৬ বছরের মেয়ে নূরকে বিক্রি করে দিল তারই বাবা মা। নূর যেন বিশ্বাসই করতে পারছিল না, মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে। যে মানুষটাকে সে বাবা বলে ডাকে, যাকে ছোটবেলা থেকে আঁকড়ে ধরে বড় হয়েছে, আজ সেই মানুষটাই তাকে অচেনা এক চুক্তির কাছে বিক্রি করে দিল। তার বাবার কাছে এই টাকা ছিল জীবনের সবচেয়ে বড় সমাধান। নেশায় আসক্ত, কর্মহীন এই মানুষটি প্রতিদিন ঘরে ফিরে শুধু খাবার চাইতো, কিন্তু আজ ঘরে ভাত ছিল না। আর আজই নূরের জীবনের সব কিছু ভেঙে গেল। সামান্য সেই ব্যর্থতার শাস্তি হিসাবে তাকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হলো। নূর মাটিতে বসে হাউ মাউ করে কাঁদছিল, তার চোখের সামনে শুধু অন্ধকার। ২ বছর আগে সে মাকে হারিয়েছে। সেই শূন্যতার পর থেকেই জীবনটা তার কাছে আরও কঠিন হয়ে গেছে। আগে যে ঘরটা ভালোবাসায় ভরা ছিল, এখন সেখানে শুধু বকা, কটুকথা আর অবহেলা। নূরই ছিল পুরো সংসারের ভরসা। লোকের বাড়িতে কাজ করে সে বাবা, ছোট ভাই রিমন আর নিজের জীবন চালাতো। রিমন এখন ক্লাস 6-এ পড়ে। ভাইকে স্কুলে ভর্তি করাতে পারলেও নিজের পড়াশোনা অনেক আগেই থেমে গেছে। কারণ অভাব যেখানে প্রতিদিনের বাস্তবতা, সেখানে স্বপ্নও ধীরে ধীরে মরে যায়। আর সেই ভাঙা জীবনের মধ্যেই নূরকে বিক্রি করে দেওয়া হলো। যে ব্যক্তি তাকে কিনেছে সে বিশিষ্ট ব্যবসায়ী আদ্রিক দেওয়ান। নামটা কম বেশি সেও জানে, কিন্তু কখনো সামনে থেকে দেখেনি। শুনেছে সে অনেক রাগী। অবশ্য নূর যে স্কুলে পড়াশোনা করত তখন এসেছিল লোকটি, কিন্তু ভয়ে চোখের দেখাও দেখতে পারেনি। আর আজকে থেকে এই লোকটির কেনা গোলাম হয়ে থাকবে নূর। তবে তিনি নিজে আসেননি, তার হয়ে এসেছে তারই পার্সোনাল সেক্রেটারি জিসান রহমান। জিসান কাগজপত্র হাতে দাঁড়িয়েছিল। সবকিছু নিয়মমাফিক ঠিক থাকলেও তার চোখে কোথাও এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। সে বুঝতে পারছিল এটা শুধু একটি লেনদেন নয়, এটা এক ভাঙা জীবনের শেষ আশ্রয়টুকুও কেড়ে নেওয়া। নূর তখনও কাঁদছিল, থেমে থেমে শুধু বলছিল, আমি কোথাও যাবো না আব্বা, আমি এই ঘরেই থাকবো। আমারে ভাত দিতে হইব না, খালি একটু থাকতে দাও। কিন্তু তার কথা শোনার মতো কেউ আর ছিল না। বাইরে অপেক্ষা করছিল একটি বিশাল গাড়ি। আর এই বাড়ি থেকে বের হলেই শুরু হতে যাচ্ছিল তার অজানা এক নতুন জীবন। জানা নেই কোথায় নিয়ে যাবে তাকে। শেষ সময়টুকু নূর নিজের ভাইকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো। যে ভাইটার সে ছাড়া আর কেউ নেই। আজ থেকে এই ভাইটাকে একা রেখে থাকতে হবে নূরকে। নূর ডুকরে ডুকরে কেঁদে উঠল। হঠাৎ জিসান বজ্রকণ্ঠে বলে উঠল, ম্যাম প্লিজ চলুন, আমাদের হাতে বেশি সময় নেই, বস আমাদের জন্য অপেক্ষা করছেন। রিমন দৌড়ে এসে নূরকে শক্ত করে জড়িয়ে ধরল। ছোট্ট ভাইটা আঁকড়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলো। বুবু, ও বুবু, তুমি যাইও না, তোমার ছাড়া আমি কেমনে থাকমু? তুমি চইলা গেলে আব্বা আমারে খাইতে দিব না, মায়র দিবে, অনেক কষ্ট লাগবো তখন। তোমার লগে আমারে লইয়া যাও, আমি এই ঘরে থাকবো না। রিমনের কান্না শুনে নূরের বুকটা হু হু করে উঠল। ছোটবেলা থেকে ভাইটাকে কোলে পিঠে করে মানুষ করেছে সে। আর আজ সেই ভাইকে ফেলেই তাকে চলে যেতে হবে অজানা কোথাও। সে জানে না আর কোনো দিন প্রাণের টুকরো ভাইটাকে দেখতে পাবে কিনা। নূর কাঁদতে কাঁদতে বলল, ভাই কাঁদিস না, আমি তোরে কই লইয়া যাবো, আমারে কই লইয়া যাইব ওইটাই তো আমি জানি না। আমার আব্বা যে আমারে জন্ম দিছে সেই আমারে বিক্রি কইরা দিছে, তার কাছে আমি এখন পণ্য হয়ে গেছি। যদি জানতাম নিজের বাপ মাইয়ারে বেচে টাকা নেব, তাইলে বিষ খাইয়ে হইলেও মইরা যাইতাম। জিসান আবারও গম্ভীর গলায় বলল। ম্যাম প্লিজ আসুন। নূর ছলো ছলো চোখে তাকালো জিসানের দিকে। লোকটা তার সঙ্গে ভদ্রভাবেই কথা বলছে, কিন্তু সে জানে না মানুষটা আসলে কেমন। ধীরে ধীরে উঠে দাঁড়ালো নূর। তারপরে নিজের ভাইকে শেষবারের মতো বুকের সঙ্গে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। মাফ কইরা দিস তোর ববুরে ভাই, তোরে একলা ফালাইয়া যাইতে মন চায় না, কিন্তু যাইতে তো আমার হইবই। যদি কোনোদিন বাইসা তাইলে তোরে আমি আমার কাছে লইয়া যাবো, এই অমানুষ রূপী পাপের কাছে রাখবো না। এরপরে সে নিজের বাবার সামনে গিয়ে করুণ স্বরে বলল, তোমারে আমি কোনো দিন ক্ষমা করবো না আব্বা, কোনো দিন না। নূর ভাঙা টিনের ছাউনি দেওয়া ঘর থেকে বেরিয়ে এলো। অনিচ্ছা সত্ত্বেও গাড়ির দিকে এগিয়ে গেল।
যত সামনে যাচ্ছে ততই বুকটা ফেটে যাচ্ছে তার। জিসান গাড়ির দরজা খুলে দিল। নূর শেষবারের মতো রিমনকে বুকে জড়িয়ে ধরে তার মুখ ভর্তি চুমু খেলো। তারপরে গাড়িতে গিয়ে বসে পড়ল। গাড়ি চলতে শুরু করলো। যতক্ষণ দেখা যায় নূর জানালার ফাঁক দিয়ে ছোট ভাইটার দিকে তাকিয়ে রইল। রিমন বোনকে হারিয়ে পাগলের মতো মাটিতে লুটিয়ে কাঁদতে লাগলো। অথচ বাবা নামের পাষাণ মানুষটা একবারের জন্য ফিরে তাকালো না। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো এক বিশাল বাড়ির সামনে। জিসান নেমে আবারও দরজা খুলে দিল। নূর ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। তার পরনে ছিল শুধু পুরনো নোংরা একটি থ্রি পিস, ধুলো ময়লায় ভরা। সেই অবস্থাতেই সে জিসানের পেছনে হাঁটতে লাগলো। যত সামনে এগোচ্ছে ততই বুকের ভেতরে কাঁপুনি বাড়ছে। চারপাশে সবকিছু এত বড়, এত চকচকে, এত অপরিচিত, যেন অন্য এক পৃথিবী। ধীরে ধীরে জিসান তাকে নিয়ে এক বিশাল কক্ষে ঢুকলো। সামনে এসে নূর যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। রুমের ভেতরে ঢুকতেই নূর থমকে দাঁড়ালো। মেঝের উপরে একটা ছেলে লুটিয়ে পড়ে আছে। সে কিছু বুঝে ওঠার আগেই সামনে দাঁড়িয়ে থাকা লোকটি ছেলেটার বুকে একের পর এক ছুরির আঘাত করতে লাগলো। মুহূর্তের মধ্যেই ছেলেটির শরীর নিথর হয়ে গেল। চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ল। ছেলেটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। দৃশ্যটা দেখে নূরের পুরো শরীর কাঁপতে লাগলো। বুকের ভেতরে ধুকপুক শব্দ যেন আরও জোরে বাজতে লাগলো। তার মনে হচ্ছিল যে মানুষ এইভাবে আরেকটা মানুষকে কুকুরের মতো মেরে ফেলতে পারে সে কখনো ভালো কেউ হতে পারে না। ধীরে ধীরে লোকটির মুখের দিকে তাকাতেই নূর চমকে উঠল। তার সামনে দাঁড়িয়ে আছে এক সুদর্শন পুরুষ, নিখুঁত মুখাবয়ব, তীক্ষ্ণ চাহনি, ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। যেন এই ভয়ঙ্কর দৃশ্যটাই তাকে আনন্দ দিয়েছে। নূরের শরীর আরও শীতল হয়ে গেল। ঠিক তখনই জিসান নিচু গলায় বলে উঠল, বস, ম্যামকে নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে লোকটি মাথা ঘুরিয়ে নূরের দিকে তাকালো। গাঢ় ধূসর রঙের চোখ দুটো অস্বাভাবিকভাবে গভীর। সেই চোখে অন্য কারোর কাছে মুগ্ধতা থাকতে পারে, কিন্তু নূরের চোখে ধরা দিল শুধু নির্মমতা আর হিংস্রতা। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা নূরের বুকের ভেতরে ভয় আরও বাড়িয়ে দিল। এতক্ষণে সে বুঝতে পারল এই মানুষটি আদ্রিক দেওয়ান। আদ্রিকের ঠোঁটের কোণে ধীরে ধীরে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তার হাতের হালকা ইশারিতেই কয়েকজন লোক এগিয়ে এসে রক্তাক্ত দেহটা সরিয়ে নিয়ে গেল। জিসানও তাদের সঙ্গে চলে গেল। মুহূর্তেই জায়গাটা নিস্তব্ধ হয়ে গেল। চারপাশ ফাঁকা হতেই নূরের বুক ধড়ফড় করে উঠল। ভয়ে তার হাত পা কাঁপছে, আর আদ্রিক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। নূর শুকনো ঢোক গিলল। এক পা দুই পা পিছোতে লাগলো। শেষমেশ দেওয়ালে পিঠ ঠেকে গেল। আর যাওয়ার পথ নেই। হঠাৎ আদ্রিক তাকে কোলে তুলে নিল। নূর ভয় পেয়ে তড়ি ঘড়ি তার শার্ট আঁকড়ে ধরল। আদ্রিক কোনো কথা না বলে তাকে নিয়ে সোজা এক বিশাল কক্ষে ঢুকলো। কক্ষটা রাজপ্রাসাদের মতো বড় আর সাজানো। সে খুব যত্ন করে নূরকে বিছানায় বসিয়ে দিল। নূর আরও গুটিয়ে গেল। কিছুক্ষণ পর এক লোক মাথা নিচু করে এসে আদ্রিকের হাতে একটা পেপার ধরিয়ে দিয়ে চলে গেল। নূর ভীত মেয়ে নয়, কিন্তু আজ তার বুকের ভেতরে ভয় জমে বরফ হয়ে গেছে। সে মনে মনে ঠিক করে ফেলেছে যেভাবেই হোক এখান থেকে পালাবে। ভাইকে নিয়ে অনেক দূরে চলে যাবে। টাকা তো সে নেয়নি, তাহলে কেন সে দাসীর মতো থাকবে? ঠিক তখনই আদ্রিক তার সামনে এসে নিচু স্বরে আওড়ালো, রেড রোজ, এই ব্যাপারে সাইন করো। নূর চমকে তাকালো। লোকটা এত মিষ্টি গলায় ডাকলো যে মুহূর্তের জন্য ভয়টা কমে গেল। রেড রোজ, তোমাকে কিছু বলেছি। নূর এবার সাহস সঞ্চয় করে ঠোঁট ফোলালো। আমি কেন এই কাগজে সই করবো? আমি তো আপনার লগে থাকবো না। আমি আমার বাইরে লইয়া অনেক দূরে চইলা যাবো। আব্বার ডর দেখাইছে আপনার কাছে না আইলে বাইরে গরম শিক দিয়া সেকা দিব, তাই আইছি। কিন্তু আমি তো আপনার লগে থাকবো না, তাই কোনো কাগজে সইও করবো না। কথা বলে সে মুখ ফিরিয়ে নিল। তার এই অভিমানী মুখ দেখে আদ্রিকের হাসি পেয়ে গেল। তবে মুখ গম্ভীর করে আবার বলল,
সাইন করতে বলছি তোমায়। করবো না। কি করবেন আপনি? লাস্ট বার বলছি সাইন করে দাও। কইলাম না করবো না। আদ্রিক একটু ঝুঁকে ঠান্ডা গলায় বলে ওঠে। তোমার বাইকে যদি এই কুত্তার বাচ্চার মতো দেখতে না চাও তাহলে সাইন করে দাও। নূরের চোখ বড় বড় হয়ে গেল। ভাইটা তার পৃথিবীর সব কিছু। সে হঠাৎ কেঁদে উঠল। না না না, এমন করেন না। আমার ভাই আমার সব। আমি আপনার পায়ে ধরি, তাও এমন করেন না। সে পায়ের দিকে ঝুঁকতেই আদ্রিক তাকে থামিয়ে দিল। পায়ে ধরতে হবে না, শুধু সাইন করো। নূর নাক টেনে বলল, এইটা কিসের কাগজ? আপনি কি আমারে বেঁচে দিবেন? আগেই কইলাম আমি কিন্তু যাবো না। যে আমারে নিতে আইব তার চুল টেন্না সিরা ফালামো। আদ্রিক এবার হেসে ফেলল। সেসব কিছু না, তোমাকে যে 5 লাখ টাকা দিয়ে কিনে নিলাম তার চুক্তিপত্র। নাও তাড়াতাড়ি সাইন করো, নয়তো। করতেছি। আবার ডর দেওয়ার লাগে কেন? বিড়বিড় করতে করতে নূর কাগজে সই করে দিল। আদ্রিক কাগজটা হাতে নিয়ে তার দিকে তাকালো। চোখে অদ্ভুত ঝিলিক। আমার যেই কাগজে সই করান, আমি কিন্তু পালামই। টাকা আমার বাপ নিছে, আমি কেন থাকবো আপনার লগে? আমার বাপরে লইয়া থাকেন। তোমার বাপের মধ্যে এমন কিছু নেই যে তাকে আমার কাজে রাখবো। তাইলে আমারে কেন আনলেন? আদ্রিক ঝুঁকে এলো নূরের দিকে। ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে আওড়ালো। তোমার মধ্যে স্পেশাল কিছু আছে যার জন্য আমার এই রেড রোজ কি লাগবে। আর বলো তো রেড রোজ, বিয়ে করতে হলে কি বলতে হয়? কমুনা, তাতে আপনার দাদার কি? আদ্রিক দাঁতে দাঁত চেপে নিজের রাগ সামলে নিল। সে ভেবেছিল মেয়েটা শান্তশিষ্ট, চুপচাপ স্বভাবের হবে, কিন্তু এখন দেখছে পুরোই উল্টো। জেদি তেজি আর জবাব দিতে ওস্তাদ। সে গভীর দৃষ্টিতে তাকিয়ে আবার বলল, রেড রোজ, ফজলামো বাদ দিয়ে ডিরেক্ট বলো বিয়ের সময় কি বলতে হয়। নূর চোখ পাকিয়ে তাকালো। সে নিজেই ভয় পাওয়ার বদলে যেন আদ্রিককে ভয় দেখাচ্ছে। কেন কমু আপনারে? আপনি ক্যাডা? সঙ্গে সঙ্গে আদ্রিক গর্জে উঠল। জিসান, এই জিসানের বাচ্চা, তাড়াতাড়ি রুমে আয়। মুহূর্তের মধ্যেই জিসান ছুটে এসে হাজির। জি বস, কিছু বলেছেন? আদ্রিক পা থেকে জুতো খুলে তার দিকে ছুঁড়ে মারল। জিসান কোনো মতে সরে গেল। শাওয়ার নাতি, তোকে বলছি না বাড়িতে আমাকে যা বলিস একান্ন তাই বলবি। তোর বসগিরি তোর পেছন দিয়ে পড়বো। জিসান নির্লিপ্ত মুখে বলে ওঠে। কিন্তু ভাই, তুমি তো বসগিরি পেছন দিয়ে ভরতে পারবে না, কারণ সাথে সাথে নূর খিলখিল করে হেসে উঠল। তার হাসির শব্দে আদ্রিক ঘাড় ঘুরিয়ে তাকালো। মেয়েটার হাসিতে সে বরাবরই মুগ্ধ। আজও ব্যতিক্রম হলো না। সে অপলক তাকিয়ে রইল। ঠিক তখনই জিসান হালকা ধাক্কা দিল। ভাই, চোখ দিয়ে গিলে খাবে নাকি ভাবিকে? আদ্রিক চমকে উঠল। তারপরে মুচকি হেসে বিড়বিড় করল। যে ডেঞ্জারাস মেয়ে, একে টাচ করতে গেলেও আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে। ভাই, কথা বলছো না কেন? আর এত তড়িঘড়ি ডেকেছই বা কেন? আদ্রিক গম্ভীর গলায় উত্তর দিল। রেড রোজকে কবুল বলতে বল। নূর যেন আকাশ থেকে পড়ল। কি কবুল? আমি কেন কবুল কমু? আমি কবুল কমু না। আদ্রিক চোখ দুটো সরু করে ঠোঁটে বাঁকা হাসি টেনে নিল। আলহামদুলিল্লাহ। রেড রোজ, কালেমা তাইবা বলতে পারো? আপনার মতো আমি খাম্বা নাকি? পারবো না কেন? তাহলে বলো শুনি। নূর মধুর স্বরে বলতে লাগলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদ্রিক সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। ঠোঁটের কোণে এখনো বিশ্বজয়ের হাসি লেগে আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিয়ে ডান। জিসান, মিষ্টিতে সবাইকে। নূর লাফিয়ে উঠল। কি বিয়া হয়েছে মানে? আমি তো কিছু কই নাই। কথা শেষ হওয়ার আগে আদ্রিক তার কোমর জড়িয়ে নিজের দিকে টেনে নিল। নূরের নিঃশ্বাস আটকে এলো। আদ্রিক তার থুতনিতে ছোট্ট চুমু এঁকে ফিসফিস করে আওড়ালো। সব বলেছে জান, আজ থেকে তুমি শুধু আদ্রিক দেওয়ানের নামে বাঁধা। আদ্রিকের আল্লাহ দিবও তুমি। জিসান মিটি মিটি হাসতে হাসতে ভ্রু যুগল কুচকে বলে ওঠে। ভাই, আমি কিন্তু এখানে আছি। এই কথা শুনেও আদ্রিকের মধ্যে তার কোনো প্রতিক্রিয়াই দেখা গেল না। সে যেন নিজেকে একটা আলাদা জগতে দাঁড়িয়ে আছে, যেখানে আছে শুধুই নূর। তার দৃষ্টি স্থির, গভীর, আর সেই দৃষ্টির ভারে নূরের বুকটা কেমন যেন ধকধক করে উঠছে। আদ্রিক ধীরে ধীরে মুখ ঘুরিয়ে জিসানের দিকে তাকালো। চোখে বিরক্তির ছাপ স্পষ্ট। সো হোয়াট,
তোর জন্য কি বউয়ের কাছে যাব না নাকি? সর এখান থেকে। থাক, বাকি রোমান্স বাসায় গিয়ে করব। ফার্স্ট কার বের কর, এখনই বাসায় যাব আমরা। আমার রেড রোজের স্বপ্নের ঘর। কথাগুলো আদেশের মতো ছুটে এলো। নূর এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু এবার আর পারল না। সাথে ভেতরের সব ভয়, দ্বিধা, রাগ সব একসাথে বিস্ফোরিত হয়ে উঠল। বাড়ি যাবো মানে? এইটা কার বাড়ি? আমি আপনার লগে আর কোনখানে যাবো না। তার চোখে অশ্রু চিকচিক করছিল, কিন্তু সে মাথা নিচু করল না। আতিক ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। প্রতিটি পদক্ষেপে যেন নীরব চাপ বাড়তে লাগলো চারপাশে। নূর পিছু হটতে চাইল না, দাঁড়িয়ে রইল ঠিক জায়গায়। আতিক তার একদম সামনে এসে থামল। দুজনের মাঝখানে দূরত্ব বলতে গেলে নেই। তার চোখে সেই দুষ্টু ঝিলিকটা আবার ফুটে উঠল। বিয়ে যখন করেছি তখন বউকে তো সাথে যেতেই হবে, তাই না? নূর কটাক্ষ মেজাজে বলে উঠল, আমি এই বিয়া মানি না। আপনি কইলেই হইল নাকি? আমি কবুল কই নাই। এই জেদ, এই অবাধ্যতা কেমন যেন আনন্দের ঢেউ তুলল আতিকের ভেতরে। তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। পাশেই দাঁড়িয়ে থাকা জিসান ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন সিনেমার দৃশ্য দেখছে। ঠিক তখনই কোনো পূর্বাভাস ছাড়াই আতিক হঠাৎ ঝুঁকে এসে নূরের গালে টুকটুক করে দুটো চুমু বসিয়ে দিল। নূর জমে গেল, তার শরীর যেন মুহূর্তের জন্য অবশ হয়ে গেল। আতিক তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে আওড়ালো, বিয়ে মানতে হবে না জান, কুলে বাচ্চা কাচ্চা ধরিয়ে দেব, সেটা মানলে চলবে। আমি আবার বাচ্চা কাচ্চা দিতে এক্সপার্ট আছি, বছরে 2-1 আসতেই থাকবে। জাস্ট একবার সুযোগ দিয়ে দেখো, নিরাশ করব না, পাক্কা প্রমিস। নূর হা করে তাকিয়ে রইল। এ কেমন মানুষ? এমন নির্লজ্জ বেহায়া কথা কেউ এভাবে বলে? তার মনে পড়ে গেল এলাকার কয়েকটা বখাটের কথা, যাদের সে একদিন নিজের হাতে এমন ধোলাই দিয়েছিল যে তারা আর কখনো তার দিকে তাকানোর সাহস পায়নি। কিন্তু এই মানুষটা, সে সম্পূর্ণ আলাদা। জিসান তখনও দাঁড়িয়ে আছে। সে হেসে খোঁচা দিল, ভাই, তুমি কয়জনকে বাচ্চা কাচ্চা দিচ্ছ? না মানে এক্সপার্ট বললো তো তাই। আতিক ধীরে ধীরে তার দিকে তাকালো। সেই দৃষ্টি রক্তচক্ষুর মতো। জিসান এক মুহূর্তেই শুকনো ঢোক গিলে নিল। আমি কিছু বলিনি, আমি গেলাম। বলে সে সেখান থেকে কেটে পড়ল। আতিক এবার একদম শান্ত দৃঢ় গলায় বলল, রেড রোজ, আমার সাথে চলো। নূর মাথা নাড়ালো। কইলাম না কোনো হারে যাবো না আপনার লগে। আপনি খারাপ মানুষ। আপনি মানুষ খুন করেন, তারপরও আপনার মন গলে না। একটা মানুষ খুন কইরা এখন আমার লগে মিষ্টি কইরা কথা কন। কথা শেষ হওয়ার আগেই আতিক হঠাৎ তাকে পাজা কোলে তুলে নিল। নূর চমকে উঠল, কিন্তু এবার সে চিৎকার করল না, বরং বিস্ময়ে তাকিয়ে রইল তার দিকে। দরজা পেরিয়ে বের হতে হতে আতিক হালকা হেসে বলল, কুলে উঠতে মন চাইছে, সেটা ডিরেক্ট বললেই তো হয়, শুধু শুধু ইনোসেন্ট সাজো কেন? নূর যেন আকাশের অষ্টম তলা থেকে নিচে পড়ে গেল। এই লোকটার সাথে কথা বলে কোনো লাভ নেই। গাড়ির সামনে এনে তাকে নামিয়ে দিতেই সে এদিক ওদিক তাকালো। মাথায় দুষ্ট বুদ্ধি এলো। সে বরাবরই ভেবে চিন্তে কাজ করে, সেই জন্য আজও তার ব্যতিক্রম হলো না। আতিক অন্যমনস্ক হতেই 1 সেকেন্ডও দেরি করলো না নূর। হঠাৎ সুযোগ বুঝে সে বিপরীত দিকে দৌড় দিল। সবকিছু এত দ্রুত ঘটল যে আতিক মুহূর্তের জন্য থমকে গেল। তারপরে দৌড়াতে শুরু করলো তার পিছু পিছু। রেড রোজ, দাঁড়াও বলছি, এভাবে দৌড়িও না, সামনে কার আছে। কিন্তু নূর কিছুই শুনল না। তার মাথায় তখন একটাই চিন্তা, পালাতে হবে, যেভাবেই হোক তাকে পালাতে হবে। সে আরও জোরে দৌড়াতে লাগলো। পেছনে আতিকে ডাকতে ডাকতে তার দিকে এগিয়ে আসছে, তবুও নূর থামলো না। রেড রোজ, প্লিজ থেমে যাও, তোমায় কিছু করবো না, সত্যি বলছি। আতিকের কণ্ঠে অদ্ভুত এক অনুরোধ ছিল, কিন্তু নূরের কানে তা পৌঁছালো না। তার কানে শুধু বাজছিল নিজের আতঙ্ক, নিজের বাঁচার তাড়না। নূর দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে বলল, আপনারে কইলাম না আমি আপনার লগে থাকবো না, তাও কেন আমারে ধরবার আহেন? আমি যাবো না আপনার লগে। রাত তখন গভীর, চারপাশ নিস্তব্ধ। হঠাৎই তার পা পিছলে গেল। ধপ করে রাস্তায় পড়ে গেল নূর। তার শরীরটা যেন একসাথে ভেঙে পড়ল।
হাঁটু আর পায়ের চাপড়া ছুলে গেল মুহূর্তেই। ব্যথায় কুকড়ে উঠে চোখ মুখ শক্ত করে ফেলল সে। রেড রোজ। আত্মিক বিদ্যুতের গতিতে ছুটে এসে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। মুখে সেই ভয়ঙ্কর মানুষটার কোনো চিহ্ন নেই, বরং এক অদ্ভুত অস্থিরতা। সে তাড়াহুড়ো করে নূরের জামা একটু তুলে দেখল, পা ছুলে গেছে, জায়গায় জায়গায় রক্ত বেরোচ্ছে। দৃশ্যটা দেখেই আতিকের মুখের রংটা পাল্টে গেল, তার গলা কেঁপে উঠল। বলেছিলাম না দৌড়াতে, তুমি শুনলে না কেন? দেখো কতটা ব্যথা পেয়েছো, খুব কষ্ট হচ্ছে তাই না? নূর ছল ছল চোখে তার দিকে তাকিয়ে রইল। এই মানুষটাই কি সেই মানুষ যে কিছুক্ষণ আগেও কারো জীবন নিতে দ্বিধা করেনি? তাহলে এখন তার এই অস্থিরতা, এটা কি সত্যি নাকি এটাও কোনো অভিনয়? ভাবনাগুলো এলোমেলো হয়ে গেল। হঠাৎই নূর ঝটকা মেরে তার হাত সরিয়ে দিল। সবের না আমায়, আমি থাকবো না আপনার লগে, আমি ভাইয়ের কাছে যাবো, আমার ভাইয়ের কাছে। কথা শেষ হতেই সে ডুকরে কেঁদে উঠল। আত্মিক থমকে গেল। মেয়েটার কান্না যেন তার বুকের ভিতরে কোথাও গিয়ে আঘাত করল। অদ্ভুত এক অনুভূতি, যা সে আগে কখনো অনুভব করেনি। সে ধীরে ধীরে একটু দূরে গিয়ে নরম গলায় বলল, ওকে ওকে, টাচ করবো না তোমায়, কিন্তু এভাবে কেঁদো না প্লিজ। বউ হো না তুমি আমার? নতুন বউ কি শ্বশুর বাড়ি বাদ দিয়ে নিজের ভাইয়ের কাছে যেতে চায়? আমি যাবো ভাইয়ের কাছে, আমি থাকবো না আপনার লগে। ওকে ফাইন, নিয়ে যাব তোমায় ভাইয়ের কাছে, কিন্তু এখন রাত অনেক হয়েছে। এই অবস্থায় তুমি কোথাও যেতে পারবে না। আগে আমার সাথে বাসায় চলো, তারপর কাল তোমায় নিয়ে যাব। নূর চুপ করে গেল। সে চারপাশে তাকালো। নিস্তব্ধ রাত, ফাঁকা রাস্তা, অচেনা জায়গা, সবকিছু মিলিয়ে তার ভয় আরও বেড়ে গেল। অবশেষে অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে রাজি হলো। ধীরে ধীরে উঠে দাঁড়াতে গিয়ে পায়ের ব্যথায় কেঁপে উঠল। ঠিক তখনই একটা গাড়ি এসে থামলো তাদের সামনে। জিসান নেমে দরজা খুলে দিল। আতিক আর দেরি করল না, নূরকে কোলে তুলে নিল। নূর কিছু বলতে গিয়েও থেমে গেল, শরীরটা আর ক্লান্ত। গড়িয়ে বসিয়ে দিতেই নূর এক কোণে গুটি সুটি হয়ে বসে পড়ল। আতিকও পাশে বসলো, তবে ইচ্ছে করেই একটু দূরত্ব রেখে। সে বুঝতে পারছে এই মেয়েটা এখনো খুবই ছোট, খুব সরল। তার এই ভয়, এই কান্না সবই সত্যি। তাই সে চাইল না তাকে আর কষ্ট দিতে। গাড়ি চলতে শুরু করলো। নূর জানালার বাইরে তাকিয়ে রইল। অন্ধকারে ঢাকা শহরটা যেন তার নিজের জীবনটার মতো অচেনা, অনিশ্চিত। সে কোনো দিনও এমন জীবন চায়নি। সে শুধু চেয়েছিল দুবেলা পেট ভরে ভাত আর ছোট ভাই রিমনকে নিয়ে ছোট্ট একটা সুখের ঘর। কিন্তু আজ তাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে। হঠাৎ গাড়ি থামার শব্দে তার ভাবনা ভাঙল। চোখ তুলে দেখল এক বিশাল দালানের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। আদ্রিক নেমে এসে দরজা খুলে হাত বাড়িয়ে দিল। নামো। নূর একবার তার দিকে তাকালো, তারপরে কোনো উত্তর না দিয়েই নিজেই নেমে গেল। আদ্রিক হালকা হেসে ফেলল। এতটুকু মেয়ের এত জেদ, কিন্তু তার ভালো লাগছে। সে সামনে হাঁটতে লাগলো। নূরও পেছনে পেছনে এগোতে লাগলো। মাঝে মাঝে আদ্রিক পেছনে ফিরে তাকাচ্ছিল মেয়েটা ঠিক আছে কিনা দেখার জন্য। এতে নূর বিরক্ত হয়ে থেমে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল, ওই খাটাস লোক বারবার আমার দিকে তাকায় কেন? আমি কি পালায় গেছি নাকি? আদ্রিক ঠোঁট বাঁকিয়ে বলল, তোমাকে নিয়ে ভরসা নেই। মাঝরাতে যখন দৌড়ে পালাতে চেয়েছিলে, এখন পালাবে না তার গ্যারান্টি কি? নূর মুখ ভেঙচি কাটল। তারপরে নূর কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চারপাশটা অচেনা, অস্বস্তিকর। তারপরে ধীরে ধীরে গুটি গুটি পায়ে সামনে এগোতে লাগলো। আদ্রিক এগিয়ে যাচ্ছিল সামনে, আর সে কিছুটা দূরত্ব রেখে পেছন পেছন চলছিল। তারা মূল দরজার সামনে পৌঁছাতেই দরজাটা আপনা আপনি খুলে গেল। এই বিশাল বাড়ির প্রতিটা জিনিসই নূরের কাছে অদ্ভুত লাগছিল, যেন সব কিছুই তার জীবনের বাইরে, অন্য এক জগতের। ঠিক তখনই একজন মাঝবয়স্ক মহিলা দ্রুত এগিয়ে এসে তাদের পথ আটকে দাঁড়ালেন। মুখে রাগ, চোখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তিনি বাজখাই কণ্ঠে বলে উঠলেন, এখন তোদের আসার সময় হলো? রাত কত হয়েছে দেখেছিস? সারাদিন বাহিরে থাকিস কিভাবে বলতো? আদ্রিক হালকা হেসে ফেলল। ফুপি, একটু রিল্যাক্স হও প্লিজ। তোমাকে না কতবার বলেছি আমাদের জন্য ওয়েট করবে না?
তবুও বসে থাকো কেন? কি করব বল, তোদের না খাইয়ে আমি কিভাবে ঘুমাই? এরই মধ্যে আদ্রিক আর জিসান দুজনেই ভেতরে ঢুকে একসাথে মহিলাটিকে জড়িয়ে ধরল। এই মহিলাই জেসমিন খাতুন, আদ্রিকের ফুপি, আর জিসান তার একমাত্র ছেলে। এই বাড়িতেই তারা সবাই একসাথে থাকে। আদ্রিকের বাবা মা অনেক আগেই মারা গেছেন। ছোট বয়স থেকে সে এতিম। তাকে আর তার ছোট বোন আরশিকে মানুষ করেছেন এই ফুপি, মায়ের মতো আগলে রেখে। এই বাড়িরই বাকি সদস্যরা, দাদা আরশাদ দেওয়ান, দাদি রেজিনা দেওয়ান আর আদ্রিকের ছোট বোন আরশি, এখন এরাই তার আপনজন। হাসি ঠাট্টার মাঝেই হঠাৎ জেসমিন খাতুনের চোখ চলে গেল সদর দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে নূর, ছোট্ট কুকড়ে যাওয়া শরীর, চোখে ভয়, ঠিক যেন একটা ভিজা পাখি আশ্রয়ের জন্য দাঁড়িয়ে আছে। তার পরনে পুরনো ময়লা ত্রিপিস, এই বিশাল অভিজাত বাড়ির সাথে একেবারেই বেমানান। জেসমিন খাতুন একবার আদ্রিকের দিকে তাকালেন, আবার জিসানের দিকে। পুরো কুঁচকে গেল তার। মেয়েটা কে? কোথা থেকে এলো? কেন এইভাবে দাঁড়িয়ে আছে? প্রশ্নগুলো চোখে স্পষ্ট হয়ে উঠল। আদ্রিক তখন মুচকি হেসে সামনের দিকে এগিয়ে গেল। সে হাত বাড়িয়ে নূরের দিকে এগোলো। নূর একটু ইতস্তত করলেও শেষ পর্যন্ত তার হাত ধরল না। তবুও আদ্রিক ধীরে তাকে ভেতরে নিয়ে গেল। তারপরে জেসমিন খাতুনের সামনে দাঁড় করিয়ে দিয়ে ঠোঁটে সেই পরিচিত বাঁকা হাসি হেসে বলল, ফুপি, এ হচ্ছে দেওয়ান বাড়ির রাজরানী মিসেস আদ্রিক দেওয়ান, ওরফে রোদেলা নূর দেওয়ান। জেসমিন খাতুন ধীরে ধীরে নূরের কাছে এগিয়ে এলেন। যেতে যেতেই যেন থমকে গেলেন এক মুহূর্তের জন্য। মেয়েটা যেন সত্যিই ফুলের মতো নিষ্পাপ, কোমল আর ভয়ে কুঁকড়ে থাকা পাখির ছানা। হঠাৎই তিনি নূরকে বুকের মধ্যে টেনে নিলেন। নূর চমকে উঠলেও কিচ্ছু বলল না। এতদিন পর কোনো বড় মানুষের বুকের স্পর্শ যেন মায়ের কথা মনে করিয়ে দিল। জেসমিন খাতুন ঠোঁটের কোণে মায়া ভরা হাসি ঝুলিয়ে বললেন, এই সেই অষ্টাদশী, ইস কি সুন্দর রে। তার কণ্ঠে ছিল মুগ্ধতা। এই সময় কিছুটা দূর থেকে হালকা হাসির শব্দ ভেসে এলো। ধীরে ধীরে এগিয়ে এলেন রোজিনা দেওয়ান। বয়সের ছাপ স্পষ্ট তার শরীরে, কুচকে যাওয়া ত্বক, ঠোঁটের কোণে পানের দাগ, কিন্তু চোখে মায়া আর অভিজ্ঞতার গভীরতা। তিনি কাছে এসে নূরের হাতটা নিজের হাতে নিলেন। তারপরে আলতো করে নূরের তালুতে চুমু খেলেন। মাশাল্লাহ। শব্দটা বেরিয়ে এলো তার ঠোঁট থেকে। তিনি নূরকে এনে আদ্রিকের পাশে দাঁড় করালেন। দুজনকে পাশাপাশি দেখে তার চোখে যেন তৃপ্তির ছাপ ফুটে উঠল। মনে হচ্ছিল স্রষ্টা যেন খুব যত্ন করে একে অপরের জন্যই দুজনকে তৈরি করেছেন। ঠিক তখনই ঝড়ের বেগে এসে হাজির হলো আরশি। সে এক ঝটকায় আদ্রিকের পাশ থেকে নূরকে টেনে নিজের কাছে নিয়ে নিল। সে নূরের মুখটা দুই হাত দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। তারপরে হেসে উঠল খিলখিল করে। ইস, তুমি এই পুতুলটা কোথা থেকে এনেছো ভাইয়া? এই পুতুল ভাবি তো কিউটের ডিব্বা, কিন্তু এই পুতুল ভাবি তো আমার থেকেও ছোট্ট। আমি কি তাহলে আপনি আপনি করে ভাবি রাখবো নাকি? আদ্রিক হেসে ফেলল। তার বোনটা বয়সে খুব বেশি ছোট নয়, কিন্তু স্বভাবে একেবারেই বাচ্চা। অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে, কিন্তু আচরণে যেন এখনও স্কুলের ছাত্রী। হঠাৎই কোনো পূর্বাভাস ছাড়াই আদ্রিক এগিয়ে গিয়ে নূরকে কোলে তুলে নিল। সবাই থমকে গেল। নূর লজ্জায় অপ্রস্তুত হয়ে তার বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলল। এই মানুষটাকে সে ঠিকমতো চেনে না, জানে না, তবুও তার কাছে নিজেকে অদ্ভুতভাবে নিরাপদ মনে হচ্ছে। হয়তো এই পবিত্র সম্পর্কটার কারণেই। আদ্রিক সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। পেছনে তাকিয়ে মুচকি হেসে আওড়ায়, সরি গাইস, আদ্রিক দেওয়ানের এখন এই রেড রোজকে বড্ড প্রয়োজন। পেছন থেকে আরশি শীষ বাজিয়ে ঠোঁট চেপে হাসল। তারপরে সেও দৌড়ে নিজের রুমের দিকে চলে গেল। এক এক করে সবাই হাসতে হাসতে সরে গেল নিজেদের কক্ষে। মুহূর্তের মধ্যেই নিচতলা ফাঁকা হয়ে গেল। আদ্রিক ধীরে ধীরে রুমে ঢুকলো। নূর ধীরে ধীরে চারপাশে তাকালো। এই রুমটা তার কাছে যেন রাজপ্রাসাদের মতো মনে হচ্ছে। বিশাল বড় কক্ষ, ঝকঝকে পরিষ্কার, সবকিছু সুন্দর করে সাজানো। তার জীবনে এমন জায়গা কল্পনাতেও আসেনি কখনো। ঠিক তখনই আদ্রিক ক্যাবিনেট খুলে একটা কালো রঙের থ্রি পিস বের করলো।
সে সেটি নূরের হাতে ধরিয়ে দিয়ে ঘাড় কাত করে বলল। রেড রোজ, শাওয়ার নিয়ে এটা পরে আসো। নূর কিছু বলল না, চুপচাপ জামাটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। আদ্রিক এক পলক তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। তারপরে সেও নিজের শাওয়ার নেওয়ার জন্য পাশের রুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খুলে নূর বেরিয়ে এলো। তার চুল ভেজা, কোমর পর্যন্ত নেমে এসেছে, আর সেখান থেকে টুপটাপ করে পানি পড়ছে। কালো থ্রিপিসটা তার গায়ের সাথে অপূর্বভাবে মানিয়েছে। ধপধপে ফর্সা গায়ের উপরে কালো রংটা যেন আরও মোহনীয় হয়ে উঠেছে। নূর ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে সে নিজেই অবাক হয়ে গেল। এ কি সত্যিই সে? আজ যেন নিজেকেই নতুন করে দেখছে। অজান্তেই ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। ঠিক তখনই দরজার দিকে চোখ পড়তেই সে থমকে গেল। আদ্রিক দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটি স্থির নূরের দিকেই তাকিয়ে। নূর কিছু বুঝতে পারল না, লোকটা এভাবে কেন তাকিয়ে আছে। হঠাৎ নিজের অবস্থান বুঝে তাড়াহুড়ো করে ওড়না দিয়ে সে নিজেকে ঢেকে নিল। অপ্রস্তুত হয়ে গেল পুরোপুরি। আদ্রিক মুচকি হাসল। এই লাজুকতা, এই সরলতা সব কিছু তাকে অদ্ভুতভাবে টানছে। তারা এখন এক পবিত্র বন্ধনে বাঁধা। তবুও মেয়েটা যেন নিজেকে আড়াল করতেই বেশি স্বস্তি পাচ্ছে। কিছু না বলে আদ্রিক রুম থেকে বেরিয়ে গেল। কিছু সময় পর সে ফিরে এলো, হাতে বড় একটা ট্রে ভর্তি বিভিন্ন খাবার। নূরের সামনে এসে দাঁড়াতেই নূর অবাক হয়ে তাকিয়ে রইল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এত খাবার, যেখানে এক মুঠো ভাতের জন্য তাকে মানুষের বাসায় কাজ করতে হয়েছে, আজ সেখানে তার সামনে সাজানো এত রকমের পোলাও, মাংস, ডিম, সে যেন বিশ্বাসই করতে পারছে না। আদ্রিক তাকে আলতো করে বিছানায় বসিয়ে দিল। তারপরে নিজেই প্লেট থেকে এক টুকরো মাংস দিয়ে পোলাও তুলে নূরের মুখের সামনে ধরল। ঠিক তখনই নূরের দুই চোখ পেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার মনে পড়ে গেল কত দিন না খেয়ে থেকেছে, কত অপমান সহ্য করেছে শুধু দুই মুঠো ভাতের জন্য, আর আজ এত কিছু তার সামনে। আদ্রিক একটু অবাক হয়ে বলল, রেড রোজ, কাঁদছো কেন? খাবারটা খাও। কিন্তু নূর মুখ ফিরিয়ে নিল, খেতে পারল না। আদ্রিক ভ্রু কুঁচকে প্লেটটা সরিয়ে রেখে নূরকে নিজের দিকে ঘুরিয়ে নিল। কি হয়েছে রেড রোজ? নূর নিচু স্বরে বলল, খামু না আমি। বাট হোয়াই? আমি খামু না। আমার ভাইয়াও না খাইয়া বসে রয়েছে। ওরে রাখে আমি কেমনে এই মাংস খামু কন? আমার খিদা নাই, আপনি খাইয়া ফেলান। কথাগুলো বলে সে চুপ করে গেল, তার চোখ নিচের দিকে। কিন্তু ভেতরে ভেতরে যেন ঝড় বইছে। যেখানে তার ছোট্ট ভাইটা না খেয়ে বসে আছে, সেখানে তার গলা দিয়ে এক মুঠো ভাতও নামবে না। এটাই স্বাভাবিক। আদ্রিক কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তার দিকে। তারপরে ধীরে ডেকে উঠল, রেড রোজ, আমার দিকে তাকাও তো। নূর তাকালো না, জেদি স্বরে আবারও বলল, কইলাম না খামু না আমি, তাও কেন বারবার খাইতে কন? প্লিজ আজকের মতো খেয়ে নাও। নূর এবার ধীরে ধীরে মুখ তুলে তাকালো। চোখ দুটো ভেজা, গভীর একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আপনি নিজের বোনডে ছাড়া খাইতে পারবেন? পারবেন না, আমি জানি। আপনি নিজেও এত বড় ভাই হইয়া বোনডে ছাড়া খাইবার পারেন না, তাইলে আমি কেমনে খামু আমার ছোট্ট বাইডারে রাইখা? কালকে আপনি আমার ভাইয়ের কাছে লইয়া যাইবেন, তারপর আমি আমার ভাইরে লইয়া অন্য জায়গায় চলে যাবো। আর কারো বোঝা হমু না, আমি কাজ কইরা আমার ভাইরে মানুষ করবো। তার কণ্ঠে ছিল অদ্ভুত দৃঢ়তা। এই ছোট্ট মেয়েটা নিজেই এখনো বাচ্চা, তবুও ভাইকে মানুষ করার স্বপ্ন দেখে। কথাগুলো যেন সোজা গিয়ে বিঁধল আদ্রিকের বুকে। সে হঠাৎ উঠে দাঁড়ালো, কিছু না বলে ফোন বের করে কারো সাথে কথা বলল। কয়েক মুহূর্ত পরে ফোনে ভিডিও কল এলো। আদ্রিক ফোনটা নিয়ে এসে নূরের হাতে ধরিয়ে দিল। দেখো। নূর কাপা হাতে ফোনটা ধরল। স্ক্রিনে তাকাতেই নিজের ভাইকে দেখেই সে ডুকরে কেঁদে উঠল। ওপাশে রিমন বসে আছে, সামনে খাবার রাখা, কিন্তু সে খাচ্ছে না, শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। নূর কাঁদতে কাঁদতে বলল, আমি খামু খামু, তাও আমার ভাইরে মাইরেন না। আমার ভাই ছাড়া আমার কেউ নাই, আল্লাহর দোহাই লাগে, আমার ভাইটারে কিছু কইলেন না। আদ্রিক একটু বিস্মিত হয়ে তার দিকে তাকালো, তারপরে শান্ত গলায় উত্তর দিল, রেড রোজ, রিল্যাক্স হও,
আমি তোমার ভাইকে মারার জন্য লোক পাঠাইনি, তারা ওকে খাবার দিতে গিয়েছে। তুমি তো বললে তোমার ভাই না খেলে তুমি খাবে না। এখন তোমার ভাই খাবে, তাহলে তুমিও খাও, ঠিক আছে? নূর মাথা নাড়ল। না না, আমার ভাই আর আমি কেন আপনার টাকায় খামু? আমরা ময়রা গেল কারো ভিক্ষার জিনিস খামু না। আদ্রিক এবার সত্যিই অবাক হলো। ওপাশে ছোট্ট একটা ছেলে ক্ষুধায় কাতর, তবুও খাবার মুখে তুলছে না, কারণ তার বোন তাকে যেভাবে শিখিয়েছে সেও ঠিক সেটাই করেছে। এই দৃশ্যটা আদ্রিককে নিঃশব্দ করে দিল। সে ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে এসে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল, তার হাত আলতো করে নিজের হাতের ভাঁজে আটকে রাখলো। রেড রোজ, তোমায় বলছি না আমাদের বিয়ে হয়েছে? সেই হিসাবে আমি তোমার স্বামী আর তোমার ভাই আমার শালা। তো শালা যদি তার দুলাভাইয়ের দেওয়া খাবার খায়, তাহলে কি সেটা ভিক্ষা হয়? নূর কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে মাথা তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। বিয়া? কিসের বিয়া? ধনী গরিবের বিয়া হয় না। আপনি এমনি এমনি আমারে বিয়া করেন নাই। আপনার মতো আরও লোক গেছিল আমারে কিনবার, তারা আমারে অন্য জায়গায় বেচা টাকা নিব, আর আপনিও আমারে ওই লেগেই আনছেন, তাই না? কথাগুলো শুনে মুহূর্তের জন্য থেমে গেল আদ্রিক। তার চোখে ভেসে উঠল অদ্ভুত এক ছায়া। আদ্রিক বিন্দু মাত্র বিচলিত হলো না। সে শান্তভাবে আবারও খাবার তুলে নিল, ধীরে ধীরে নূরের সামনে এগিয়ে ধরল। এবার আর নূর বাধা দিল না। সারা দিন না খাওয়ার কারণে শরীরটা ভীষণ দুর্বল হয়ে পড়েছে, হাত কাঁপছে, মাথা হালকা ঝিমঝিম করছে। চুপচাপ মুখ খুলে খেলো। আদ্রিক নিজ হাতে এক লোকমা, তারপরে আরেক লোকমা করে তাকে খাওয়াতে লাগলো। এই নীরবতার মাঝেই সে বলে উঠল, জানো রেড রোজ, পুরুষ মানুষ দুই ধরনের হয়, এক সুপুরুষ আর এক কাপুরুষ। তবে আমাকে কখনো কাপুরুষ ভেবো না। আদ্রিক দেওয়ান কাপুরুষ না। হতে পারে আমি এক হাতে 1000টা খুন করতেও কাঁপবো না, কিন্তু নারী জাতিকে অসম্মান করার মতো নিচে নামি না। নূর চুপ করে শুনছিল, তার চোখ নিচু। তারপরে আবার বলল, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। কবে কখন কিভাবে তোমার প্রেমে পড়লাম আমি নিজেও জানি না, কিন্তু এটুকু জানি এই অনিশ্চিত জীবনে তোমাকে আমার প্রয়োজন। তুমি ভাবছো আমি তোমাকে কিনে এনেছি, কিন্তু সত্যিটা তা না রেড রোজ। নূর ধীরে ধীরে চোখ তুলল। আদ্রিকের চোখে এবার অদ্ভুত এক গভীরতা। আমি তোমার বাবার কাছে তোমাকে ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি। আমি চেয়েছিলাম সম্মানের সাথে তোমাকে আমার জীবনে আনতে, কিন্তু সে রাজি হয়নি, বরং তোমার বিনিময়ে টাকা চাইলো, 50,000 টাকা। আমি রাজি হইনি। তখন সে বলল তোমাকে অন্য কারো কাছে বিক্রি করে দেবে। আমার ভালোবাসাকে একটা পণ্যের মতো নিলামে তুলেছিল সে, অথবা বাধ্য হয়েই নিজের ভালোবাসাকে কিনে আনতে হয়েছে আমাকে। তুমি আমার উপর অভিমান করতে পারো রেড রোজ, আমি তোমার সব অভিমান ভাঙতে রাজি আছি, কিন্তু নিজেকে কখনো ছোট ভাববে না। তুমি কোনো পণ্য নও, তুমি আমার ভালোবাসা। আদ্রিক দেওয়ান যেখানে ক্ষুধা ছাড়া কারোর সামনে মাথা নত করে না, সেখানে তুমিও কখনো নিজের সম্মান নিচু করবে না, বুঝেছ? নূর চুপ করে রইল। তার ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। এই মানুষটা যাকে সে ভয় পায়, ঘৃণা করে, সেই মানুষটাই কি সত্যিই তাকে এইভাবে ভালোবাসে? আদ্রিক ততক্ষণে তাকে খাইয়ে শেষ করেছে। সে ধীরে ধীরে প্লেটটা তুলে নিল, আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ায় শব্দটা কানে বাজলো নূরের। সে স্থির হয়ে বসে রইল, চোখ দুটো ফাঁকা, কিন্তু ভেতরে অসংখ্য প্রশ্ন। এমন একজন মানুষকে যে বিনা দ্বিধায় কাউকে মেরে ফেলতে পারে, সেই আবার তাকে ভালোবাসে। তার থেকেও বড় কথা, এই মানুষটাই নাকি তার বাবার কাছে তাকে ভিক্ষা চেয়েছিল। নূরের বুক কেঁপে উঠল। আজ পর্যন্ত তাকে কেউ আদর করে ডাকেনি, আর এই মানুষটাই আজ তার জন্য মাথা নত করেছে। ভাবতে বুকটা অদ্ভুতভাবে শীতল হয়ে উঠল। আপনা আপনি ঠোঁটের কোণে হাসি ফুটল। অন্যদিকে দরজা ঠেলে বের হতেই করিডোরে হালকা আলো ছড়িয়েছিল। চারপাশ নিস্তব্ধ, রাত যেন পুরো বাড়িটাকে নিজের আঁচলে ঢেকে রেখেছে। আদ্রিক ধীর পায়ে হাঁটছিল। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো জিসান, পথ আগলে। আদ্রিক থেমে গেল, পুরো কুচকে তাকালো তার দিকে। কিরে শালা, এমন অর্ধলঙ্গ হয়ে কোথায় যাচ্ছিস? খবরদার আমার বোনের সামনে এই অবস্থায় যাবি না, নয়তো মেরে মুখ ভেঙে দেবো তোর। জিসান হেসে ফেলল। ভাই তুমিও না? আদ্রিক আবার প্রশ্ন ছুড়ে দিল। আর সে কি কিছু বলেছিস? জিসান মাথা নাড়ল। সুযোগ পায় কোথায়? আদ্রিক একটু থামল,
তারপরে ধীরে ধীরে এগিয়ে এসে জিসানের কাঁধে হাত রাখলো। কণ্ঠটা এবার আগের চেয়ে অনেক নরম। শোন, জীবনের সবচেয়ে প্রিয় জিনিসগুলো সবসময় নিজের কাছে আগলে রাখতে হয়। সময় থাকতে নিজের অনুভূতিগুলোকে প্রকাশ কর। আর সে এখন ছোট নয়, যথেষ্ট বুঝদার হয়েছে। এখন ও যদি কেউ একজনকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিলে পরে আবার আফসোস করিস না। জিসান চুপ করে শুনছিল। সে নিজেও ভাবলো কথাগুলো। এরপরে আতিক আবার স্বাভাবিক ভঙ্গিতে ফিরে এলো। সে যাই হোক, এত রাতে এখানে কি করিস? জিসান একটু হেসে বলল, সেটা পরে বলি। ভাই, তুমি ভাবির সামনে এমন কোমল হয়ে যাও কিভাবে? তুমি তো এমন নাও যে ছেলের এক হুঙ্কারে পুরো জায়গা কেঁপে ওঠে, যার সামনে কেউ দাঁড়াতে সাহস পায় না, যে ছেলে কারো কাছে মাথা নত করে না, কেউ পায়ে ধরে ক্ষমা চাইলেও মাফ করে না, সেই তুমি একটা ছোট্ট মেয়ের সামনে এভাবে ঝুঁকে যাচ্ছ? জিসানের প্রশ্ন শুনে হঠাৎই হেসে উঠল আতিক। তার হাসিটা এমন যেন কথাটা তার কাছে নিছকই এক মজার বিষয়। কিন্তু জিসান একদম বেকুব বনে গেল। সে বুঝতেই পারছে না আতিক হাসছে কেন। তার এই অবস্থা দেখে আতিক নিজেই কথা বলা শুরু করলো। আরশিকে ভালোবাসিস? প্রশ্নটা শুনে জিসান থমকে গেল, চোখে বিস্ময়। এই প্রশ্নটা কি সত্যিই করার দরকার ছিল? আতিক তো সবচেয়ে ভালো জানে সে আরশিকে কতটা ভালোবাসে, তবুও কেন এমন বোকা প্রশ্ন? এটাও তুমি আমাকে জিজ্ঞাসা করছো ভাই? তুমি তো জানো ওই ইনোসেন্ট মেয়েটাকে আমি কতটা ভালোবাসি। ওর জন্য কি কি করতে পারবি? জিসান তাজ্জব বনে গেল। আতিকের এমন প্রশ্নে সে অবাক না হয়ে পারছে না। আমার বোনের জন্য নিজের জান দিতে পারবি? মুহূর্তেই জিসানের চোখে আগুন জ্বলে উঠল। সে এক কদম এগিয়ে এলো। তোমার সন্দেহ হচ্ছে ভাই? ওয়েট। কিন্তু তার আগেই আতিক তার হাত টেনে ধরল। ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। সন্দেহ নেই বলেই তো তুই এখনো বেঁচে আছিস। জানিস তো, বোনটা আমার ভীষণ প্রিয়। আমি অন্তত আব্বু আম্মুর ভালোবাসাটা কিছু অনুভব করতে পেরেছি, কিন্তু আমার পিচ্ছি বোনটা। সে থেমে গেল। চোয়াল শক্ত হয়ে উঠল, চোখ দুটো লাল। জিসান বুঝতে পারল এই টপিকটা বিপজ্জনক। এই স্মৃতিগুলো আতিককে হিংস্র বাঘ বানিয়ে দেয়। তাই তাড়াতাড়ি কথার মোড় ঘুরিয়ে দিল। আচ্ছা ভাই, তুমি ভাবির কাছে যাও। আজকে রাতটা কিন্তু তোমাদের জন্য খুব স্পেশাল। আমি একটু আমার না হওয়া বউটাকে দেখে আসি। কথাটা বলেই সে দ্রুত সরে গেল। আতিক কিছু বলল না, শুধু স্থির দাঁড়িয়ে রইল। জিসান হাঁটতে হাঁটতে ভাবছিল, এই ছেলেটাকে বাইরে থেকে যতটা ভয়ঙ্কর মনে হয়, ভেতরে সে ঠিক ততটাই ভাঙা। ছোট বয়স থেকেই একের পর এক আঘাত সহ্য করে এসেছে। আতিক জানে তার বাবা মায়ের মৃত্যু স্বাভাবিক ছিল না, কেউ তাদের মেরে ফেলেছে। কিন্তু কে? এই প্রশ্নের উত্তর সে এখনো খুঁজে পায়নি। আর সেই উত্তর খুঁজতেই সে এই অন্ধকার জগতে পা রেখেছে। তার বোনের জন্মের দিন তার বাবাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মার্ডার করানো হয়। সদ্য জন্ম নেওয়া অবোধ শিশুটি নিজের বাবার মুখটাও দেখতে পারেনি। আর তার মাকেও ইঞ্জেকশন দিয়ে হসপিটালেই মেরে ফেলা হয়, সেটাও বাচ্চা জন্ম নেওয়ার আধ ঘন্টার মধ্যেই। নিষ্পাপ শিশুটি মায়ের দুধ পান তো দূর, তার আঙুলও স্পর্শ করতে পারেনি। এমনকি তার যখন মাত্র 10 বছর বয়স, তখন একজন লোক তাকে মারতেও এসেছিল। কিন্তু সেই ছোট্ট ছেলেটাই নিজের বাঁচার জন্য ইট দিয়ে আঘাত করে সেই লোকটিকে মেরে ফেলে। একটা শিশু, নিজের হাতে প্রথম খুন। তারপরে 12টা বছর কারাগার। এই 12টা বছরই তাকে অন্য মানুষ বানিয়ে দিয়েছে। এখন প্রায় 9 বছর ধরে সে খুঁজে চলেছে তার বাবা মায়ের খুনিদের। বারবার ব্যর্থ হচ্ছে, তবুও হাল ছাড়েনি, কারণ তাদের হারানোর মতো আর কিছুই নেই। এসব ভাবতে ভাবতেই জিসানের বুকটা হালকা কেঁপে উঠল। সে এসে দাঁড়ালো আরশির রুমের ভেতরে। দরজায় হাত দিয়ে দেখলো ভেতর থেকে লক করা। সে ভ্রু কুঁচকে ফেলল। এই কাজটা করতে সে অনেকবার নিষেধ করেছে আরশিকে, তবুও মেয়েটা শোনে না। জিসান বাধ্য হয়ে পাশের ব্যালকনিতে দিয়ে ঢোকার সিদ্ধান্ত নিল। ব্যালকনি দিয়ে ভিতরে ঢুকতেই দেখলো আরশি গভীর ঘুমে আচ্ছন্ন। চুলগুলো ছড়িয়ে আছে বালিশে, মুখটা শান্ত নির্ভার। এই মেয়েটাকে দেখলেই জিসানের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ছোট থেকে নিজের হাতে মানুষ করেছে সে তাকে, তার প্রতিটা আবদার পূরণ করেছে, কখনো বিরক্ত হয়নি। আর সেই যত্ন থেকেই কখন যে ভালোবাসা জন্ম নিয়েছে সে নিজেও জানে না।
ধীরে ধীরে এগিয়ে এলো জিসান। চোখ সরাতে পারছে না, মুহূর্তটা যেন থেমে গেছে। অজান্তেই ঝুঁকে পড়ল সে। আস্তে করে আরশির কপালে একটা চুমু দিল। ঠিক তখনই আরশি হঠাৎ চোখ খুলে ফেলল, চমকে উঠে বসে পড়ল। তো তো তুমি এখানে ভাইয়া? শব্দটা কানে যেতেই জিসানের মুখের হাসি মিলিয়ে গেল, চোখে রাগ জমে উঠল। এই ভাইয়া ডাকটা সে একদম সহ্য করতে পারে না, তবুও মেয়েটা বলে। কয়েকদিন ধরেই মেয়েটা ইচ্ছে করে এই নামে ডাকছে তাকে। ভালোবাসার মানুষটার মুখে অন্তত ভাই ডাক শুনতে কারো ভালো লাগে না? অতঃপর সে দাঁত চেপে বলে ওঠে, আর একবার ভাইয়া বললে থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেব তোর। আমি তোর কোন জন্মের ভাই লাগি? হ্যাঁ, নেক্সট টাইম বললে তোকে তেঁতুল গাছে ঝোলায় রাখবো, মাইন্ড ইট। আর সে ভয়ে কুকড়ে গেল, তবুও সাহস সঞ্চয় করে বলে ওঠে, তুমি বকছো কেন আমায়? তুমি তো আমার ভাইয়ার মতোই। আবার ভাইয়া? তো কি বলবো, জামাই ডাকবো? আরশির কথাটা শেষ হতেই জিসানের ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল। মেয়েটা মজা করেই হোক, তবুও তার মনের কথাটাই বলে ফেলেছে। তবে সে সেটা প্রকাশ করল না, বরং কটাক্ষ ভরা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, মার খাইতে চাস? আরশি মুখ পাকালো। যাও তো তুমি, এত রাতে আমি মাইট টাইর খেতে পারবো না। আর তুমি এত রাতে এখানে কেন এসেছো? জিসান ভ্রু কুচকে তাকালো। তার আগে বল, দরজা লক করে কেন ঘুমাইছিস? তোকে কতবার বলেছি এভাবে দরজা বন্ধ করে ঘুমাবি না, তবু এমনটা কেন করলি? সে তুমি বুঝবে না। এখন যাও, আমার খুব ভোরে উঠতে হবে। এই বলে সেই কমফোর্টারটা গায়ে টেনে আবার শুয়ে পড়ল। কিন্তু জিসান সেখান থেকে এক চুলও নড়ল না, বরং আগের মতোই স্থির হয়ে তাকিয়ে রইল তার দিকে, চোখে মুগ্ধতা। কিছুক্ষণ পর সে ধীরে বলে উঠল, আরশি, তোর বয়স কত? আরশি কোনো দ্বিধা না করে উত্তর দিল, 21। কিন্তু কেন? আমার 28। তার মানে আমাদের বয়সের পার্থক্য 7 বছর। আচ্ছা আরশি, তোর জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে পছন্দ? আরশি উঠে বসল, ভ্রু কুচকে তাকালো। কেন, তুমি কি ঘটক নাকি? শোনো, আমার জন্য কাউকে খুঁজতে হবে না, আমি আমার জন্য তাকে পেয়ে গেছি। কথাটা শুনে যেন মাথার ভেতরে কিছু একটা ভেঙে পড়ল জিসানের, তবুও কোনো রকম নিজেকে সংযত করে প্রশ্ন করে বসল, হোয়াট? পেয়ে গেছিস মানে? তার গলায় রাগ স্পষ্ট, কিন্তু আরশি নির্বিকার। সে নিজেও বুঝতে পারছে না হুট করে রেগে যাচ্ছে কেন জিসান। আরে রেগে যাচ্ছ কেন? তোমায় তো বলেছিলাম একজনকে আমার খুব ভালো লেগেছে। তো তো আবার কি? তাকে ভালো লাগে আর আমি তাকেই বিয়ে করতে চাই। এর পরের মুহূর্তেই জোরে একটা থাপ্পড় গিয়ে পড়ল আরশির গালে। আরশি ছল ছল চোখে তাকিয়ে রইল। সে বুঝতেই পারছে না এই হঠাৎ আচরণ কেন। জিসান মুহূর্তেই হুঙ্কার দিয়ে উঠল, নাক চিপ দিলে এখনো দুধ বের হবে, আর এই বয়সে এসে বিয়ের কথা বলছিস? কাল থেকে তোর ভার্সিটি একা যাওয়া বন্ধ। আমাকে না জেনে বাসা থেকে এক পা বাইরে রাখলেও তোর পা ভেঙে দিব আমি, মাইন্ড ইট। কথাগুলো বলে সে আর এক মুহূর্তও দাঁড়ালো না, রাগে গট গট করে রুম থেকে বেরিয়ে গেল। আর সে কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। তার গালটা এখনো জ্বলছে। সে মুখ বাঁকিয়ে গজগজ করে ওঠে, আমি জানি তোমার কথা শোনার জন্য বসে আছি। এদিকে আদ্রিক নিজের রুমে ঢুকতেই থমকে গেল। পুরো বিছানা খালি। মুহূর্তেই তার বুক ধক করে উঠল। রেড রোজ? কোনো সাড়া নেই। সে তড়ি ঘড়ি করে ওয়াশরুমে গেল, কিন্তু সেখানেও ফাঁকা। ব্যালকনিতে গেল, সেখানেও কেউ নেই। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠল। মাথার ভেতরে একটাই চিন্তা, নূর পালিয়েছে। এত পাহারার মাঝেও? অসম্ভব। তবুও অদ্ভুত একটা ভয় তাকে গ্রাস করল। সে দরজার দিকে এগোতে যাবে, ঠিক তখনই তার চোখ গেল সোফার পিছনে। ছোট্ট কিছু একটা নড়ছে, কিছু একটা আছে। কৌতূহল আর অজানা আতঙ্ক নিয়ে এগিয়ে গেল সে। নিচু হয়ে তাকাতেই দেখতে পেল নূর ছোট্ট করে গুটিসুটি মেরে মেঝেতে ঘুমিয়ে আছে, একদম বাচ্চাদের মতো। আদ্রিকের বুক থেকে যেন একটা পাথর নেমে গেল। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ধীরে ধীরে তার পাশে বসে পড়ল। নূরের মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমন্ত অবস্থায় তার ঠোঁটটা হালকা উল্টে আছে, নিষ্পাপ নির্ভার। আদ্রিকের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। আদ্রিক দেওয়ানের এত দামি বিছানা থাকতে তার মিসেস মেঝেতে ঘুমাচ্ছে, এই দিনটাও দেখতে হবে আমাকে, ভাবিনি কখনো।
ধীরে ধীরে সে নূরকে কোলে তুলে নিল খুব যত্ন করে। তারপরে তাকে এনে নরম তুলতুলে বিছানার উপরে শুইয়ে দিল। নূর একটু নড়ে চড়ে উঠল। তার ছোট্ট হাতটা আচমকা গিয়ে খামচে ধরল আত্রিকের শার্ট। আত্রিক চমকে উঠল। সে নিচে তাকাতেই দেখল নূরের মুখটা কুঁচকে গেছে, ঠোঁট কাঁপছে। সে ঘুমের মধ্যেই অস্পষ্ট স্বরে বলতে লাগলো, মা, ও মা, যাইও না আমাকে রাইখা। আব্বা খাইতে দেয় না, খালি মারে, অনেক মারে। জানো মা, সামান্য পয়সার লেগে তোমার ভাইয়ের বাড়িতে কাম করি আমি। কামে একটু ভুল হইল, মামিও আমারে মারে। ওই দিন কয়টা খালি একটু ভাত চাইছি বললাম, তাও মারছে। কয়টা ভাতের লেগে এত মারবো আমারে? আমি তো এমনি এমনি চাই নাই, আমি তো তার ঘরের সব কাম কইরা দেই। আদ্রিকের চোয়াল শক্ত হয়ে আসছে, চোখের দৃষ্টি ধীরে ধীরে কঠিন হয়ে উঠছে। তবুও নিজেকে একটু সামলে নূরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। জানো না, ওই দিন মামি আমার পেটে লোহা দিয়ে শেক দিছে, কিন্তু আমার কোনো দোষ নেই, সত্যি কইতাছি। তার পোলাই আমার হাত ধইরা টানাটানি করছিল, আমি ধাক্কা দিছি। ওই লেগে কি আমার গরম লোহা দিয়ে শেক দিব কও তুমি? তার চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ঘুমের মধ্যেও সে কাঁদছে। তুমি চইলা যাওয়ার পর আমাকে আর কেউ ভালোবাসে না, সবাই এতিম কয়, রাস্তায় যাইয়া ভিক্ষা করতে কয়। আমরা কি গরিব দেখে মানুষ না, কাম কইরা টাকা আনি, তার লেগেও এত কথা। শব্দগুলো যেন বজ্রপাতের মতো আঘাত করতে লাগলো আদ্রিকের বুকের ভিতর। তার চোখ অন্ধকার হয়ে এলো। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে নূরের জামাটা একটু সরালো। আর ঠিক তখনই তার চোখে পড়ল দাগটা। নূরের ফর্সা পেটের উপরে লালচে কুচকে যাওয়া পোড়া দাগ। চামড়া যেন গলে গিয়ে সেরে উঠেছে, কিন্তু ক্ষতটা এখনো ভয়ঙ্কর। আত্মিকের পুরো শরীর শক্ত হয়ে গেল। তার চোয়াল এতটাই শক্ত হয়ে উঠল যে দাঁত কড়মড় করে উঠল। চোখ লাল হয়ে উঠল মুহূর্তেই। সে 6 মাস ধরে নূরের উপরে নজর রেখেছিল। কেউ যদি খারাপ দৃষ্টিতে তাকায়, পরদিন সেই মানুষটাকে আর খুঁজে পাওয়া যেত না। কিন্তু এই নরক যন্ত্রণা, এই দাগ, এটা তার চোখ এড়িয়ে গেল কিভাবে? তার বুকের ভেতরে আগুন জ্বলে উঠল। মনে হচ্ছিল এই মুহূর্তেই গিয়ে সবাইকে শেষ করে দেয়। কিন্তু নূর, তার বুকের মধ্যে কাঁদতে থাকা এই ছোট্ট মেয়েটা, তার চোখে সে আর কোনো দিন ভয় বা কষ্ট দেখতে চায় না। সে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, নিজেকে সামলালো। তারপরে ধীরে ধীরে আবার নূরের দিকে তাকালো। এই নিষ্পাপ মুখ, যার জীবনে এতটা কষ্ট। তারপরে সে তড়ি ঘড়ি হয়ে উঠে গিয়ে মেডিসিন এনে নূরের পেটে আলতো হাতে মেডিসিন লাগিয়ে দিল। অত্যন্ত যত্ন করে নূরের ক্ষতস্থানে লাগালো। এর মাঝে কয়েকবার নূর কেঁপে ওঠে, অসহ্য যন্ত্রণায় গুঙালো। মেডিসিন লাগানো শেষ করে সে ধীরে ধীরে নূরকে নিজের বুকে টেনে নিল। মাথাটা আলতো করে চেপে ধরল নিজের বুকের সাথে, যেন পুরো পৃথিবী থেকে তাকে আড়াল করে রাখবে। নূরের নিঃশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। সে আবার গভীর ঘুমে তলিয়ে গেল। আর আদ্রিক চোখ বন্ধ করল, কিন্তু তার ভেতরের ঝড় থামেনি। এই রাতটা হয়তো শান্ত, কিন্তু আগামীকাল কারোর জন্য ভালো হবে না। অতঃপর আদ্রিক নূরকে ছোট্ট পাখির ছানার মতো বুকে জড়িয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। সূর্যের তির্যক রশ্মি জানালার ফাঁক গলে এসে সরাসরি আছড়ে পড়ল ঘুমন্ত রমণীর চোখের উপর। বিরক্তিতে কুঁচকে গেল তার মুখ। ঘুমটা তার খুব একটা প্রিয় নয় এখন, যদিও এক সময় ছিল। তখন মা ছিল, কষ্ট ছিল না এতটা। সকাল মানেই ছিল মায়ের ডাকে ঘুম ভাঙা, কিন্তু সময় বদলেছে। এখন ঘুম মানেই অলসতা, আর অলসতা মানেই পেটে ক্ষুধা। তাই বহু দিন ধরেই নূরের সকাল শুরু হতো ভোর 4টে, কিন্তু আজ তার শরীরটা উঠতে চাইছে না। নরম বিছানার উষ্ণতা তাকে অদ্ভুতভাবে আটকে রেখেছে। তবুও সে বিরক্তিতে আড়মোড়া ভেঙে উঠে বসল। 2 হাত ছড়িয়ে দীর্ঘ একটা হাই তুলল। তারপরে হঠাৎ চোখ পড়ল দেয়াল ঘড়ির দিকে, আর সঙ্গে সঙ্গে তার চোখ প্রায় কপালে উঠে গেল। এখন বাজে দুপুর 12টা। নূরের বুক ধক করে উঠল। সে তো কোনো দিন এত বেলা পর্যন্ত ঘুমায় না।
রোজ ভোর 4টেয় উঠে যায়। তড়ি ঘড়ি করে উঠে বসতেই হঠাৎ সে বুঝতে পারল সে মেঝেতে নেই, বরং নরম তুলতুলে বিশাল একটা বিছানায় শুয়ে আছে। মুহূর্তেই তার গত রাতের কথা মনে পড়ে গেল। সে তো রাতে ভয় আর অস্বস্তিতে সোফার পেছনে মেঝেতে ঘুমিয়ে পড়েছিল, তাহলে এখানে এলো কিভাবে? সে কিছু বুঝে ওঠার আগেই তার কানের খুব কাছে ভেসে এলো ভারী মৃদু একটা কণ্ঠস্বর। বৌজান, ঘুম কেমন হলো? নূর চমকে পাশ ফিরে তাকালো, আর তাকিয়েই থমকে গেল। আদ্রিক ঠিক তার পাশেই বসে আছে, এক হাত বিছানার উপরে রাখা, অন্য হাতে কফির মগ। তার সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ নূরের মুখের দিকে। চোখ দুটোতে অদ্ভুত এক প্রশান্তি, যেন এই মেয়েটাকে দেখেই তার সকালটা পূর্ণ হয়েছে। নূরের বুক কেঁপে উঠল। সে তড়িঘড়ি করে নিজের ওড়না খুলতে লাগলো। এদিক ওদিক তাকিয়েও কোথাও পেল না। তবে অস্থিরতা দেখে আদ্রিক ঠোঁট চেপে হাসল। তারপরে ধীরে ধীরে উঠে সোফার দিকে গেল। সেখান থেকে ওড়নাটা এনে খুব যত্ন করে নূরের গলায় জড়িয়ে দিল। তার আঙুলগুলো আলতো করে ছুঁয়ে গেল নূরের কাঁধ। নূর অস্বস্তিতে চোখ নামিয়ে ফেলল, আর আদ্রিক মুচকি হাসল। যে ওড়না সরানোর অধিকার শুধুমাত্র আমার, সে ওড়না দিয়ে নিজেকে আমার থেকে আড়াল করছো? ভেরি ব্যাড রেড রোজ। নূরের গাল মুহূর্তেই লাল হয়ে উঠল। সে দ্রুত একটু দূরে সরে বসল। এই মানুষটার সামনে এলেই কেন যেন তার বুক কেঁপে ওঠে। অথচ ভয় পাওয়ার কথা, এই লোকটা নিজের হাতে মানুষ খুন করেছে, তার চোখের সামনে করেছে। তবুও এই মানুষটার পাশে থাকলে অদ্ভুত এক নিরাপত্তা কাজ করে, যেটা সে কোনো দিন অনুভব করেনি। নূর মাথা নিচু করে আস্তে বলল, আমি তো মেঝেতে ঘুমিয়েছিলাম। অদ্রিক কফির মগটা টেবিলে রেখে বলল, আর আমি আমার বউকে মেঝেতে ফেলে রেখে ঘুমাবো? এতটাও নিষ্ঠুর এখনো হয়নি আমি। নূর চুপ করে রইল। আদ্রিক আবারও তাকালো তার দিকে এবং ধীরে ধীরে আরও একটু ঝুঁকে এলো তার দিকে। নূরের গলা শুকিয়ে আসছে। সে বার কয়েক শুকনো ঠুক কিনল, তারপরে মিনমিনিয়ে বলল, আপনি আমার এত কাছে কেন? দূরে যান। নূর তড়ি ঘড়ি করে ওড়নাটা বুকের কাছে চেপে ধরল। তার চোখে মুখে স্পষ্ট অস্বস্তি। আদ্রিক তার ভয় পাওয়া মুখটার দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসল। তারপরে ধীরে ধীরে আরও একটু কাছে ঝুঁকে এলো। যা বাবা, আমার বউয়ের কাছ থেকে আমাকে দূরে যেতে বলছো? আর শোনো রোজ, আমি কিন্তু মোটেও ভালো মানুষ নই। যে হাতে মানুষ খুন করতে পারি, সেই হাতে তোমাকেও খাবো করতে পারবো। কথাটা শুনে নূরের বুক ধক করে উঠল। তার শ্বাস প্রশ্বাস কেমন যেন এলোমেলো হয়ে গেল, কিন্তু আদ্রিক থামল না, বরং আরও নিচু স্বরে বলে ওঠে, বাই দ্য ওয়ে, তোমার বেলি বাটনের পাশের ছোট্ট তেলটা তোমাকে ভীষণ মানিয়েছে কিন্তু, জাস্ট ওয়াও। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। নূর ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। সে একবার নিজের দিকে তাকায়, আরেকবার আদ্রিকের দিকে। মুহূর্তেই তার চোখে পানি জমে উঠল। লজ্জা, ভয়, অস্বস্তি সব মিলিয়ে তার পুরো শরীরটা কেঁপে উঠেছে। আদ্রিক সেটা দেখেই হেসে ফেলল। তারপরে ধীরে ধীরে ঝুঁকে এসে ফিসফিস করল, বেশি কিছু করিনি, জাস্ট একটা কিস দিয়েছিলাম। গড প্রমিস। নূরের মুখ মুহূর্তেই টকটকে লাল হয়ে গেল। সে হতবিহ্বল চোখে তাকিয়ে রইল আদ্রিকের দিকে। ঠিক তখনই দরজা খুলে রুমে ঢুকে পড়ল আরশি। আরশিকে দেখেই আদ্রিক দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আরশি একবার ভাইয়ের দিকে আরেকবার নূরের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসল। সব কিছুই সে বুঝতে পারছে। সে ধীরে ধীরে এসে নূরের পাশে বসল। তার হাতে বেশ কয়েকটা ব্যাগ। ব্যাগগুলো বিছানার উপরে রেখে একে একে বের করতে লাগলো শাড়ি, চুড়ি, কসমেটিক্স, গয়না। নূর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তার চোখে অবিশ্বাস। এই জিনিসগুলো সে কোনো দিন ছুঁয়েও দেখেনি। যে মেয়েটা সামান্য দুমুঠো ভাতের জন্য দিনের পর দিন অপমান সহ্য করেছে, আজ তার সামনে এত দামি দামি জিনিস। নিয়তি মানুষকে কত দ্রুত বদলে দিতে পারে। তার বুকটা হঠাৎ কেমন ভারী হয়ে উঠল, আর সে মিষ্টি গলায় ডাকলো, নূর ভাবি। শব্দটা শুনেই কেঁপে উঠল নূর। নূর নামটা তার মা রেখেছিল, কিন্তু মায়ের মৃত্যুর পর কেউ আর এই নামে ডাকেনি তাকে। সবাই অবাকি, বোঝা, ঝামেলা বলেই চিনত তাকে। আজ এতদিন পর নিজের নামটা শুনে
তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অজান্তেই ঠোঁটে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। সে আস্তে করে বলল, কিছু কইবা বুবু? কথাটা বলেই থমকে গেল। মুহূর্তেই নিজের জিভে কামড় বসালো। আরশি তো বয়সে তার বড়। সে তড়ি ঘড়ি করে মাথা নিচু করে ফেলল। আমারে মাফ করে দিবেন, আমি ইচ্ছে করে কই নাই। আরশি অবাক হয়ে তাকালো। তারপরে আলতো করে নূরের চিবুক ধরে মুখটা নিচের দিকে তুলে বলল, একগাল হেসে উঠে, ইস, কি কিউট লাগছে আমার নূর ভাবিকে। ভাইয়া এমন একটা কিউট মেয়ে এনে দিও তো জিসান ভাইয়ার জন্য, তারপর আমার 2টা ভাবি হবে। ঠিক তখনই কর্কশ কণ্ঠে ভেসে এলো, আমার তো উপকার করতে হবে না তোকে, আমার বউ আমি নিজে খুঁজে নিতে পারবো। আরশি ঘাড় বাঁকিয়ে দেখল জিসান তাদের দিকে এগিয়ে আসছে। সাথে সাথে সে চুপ করে গেল। তাই দেখে জিসান নিজের মনে বিড়বিড় করে, ফাজিলকে আমি বিয়ে করতে চাই, আর এই ফাজিল আবার নতুন ভাবে খুঁজে। খচ্চর বিডি, তোর এক ভাবিতে হয় না? কিছু বললে ভাইয়া? তোর মাথা বলেছি, চুপচাপ নিজের কাজ কর। আরশিও জিসানের দিকে তাকিয়ে ভেঙচি কাটল। তারপরে পুরো মনোযোগ নূরের দিকে দিল। নূর ভাবি, তুমি যা ইচ্ছে তাই বলে ডাকবে আমায়, আমি কিচ্ছু মনে করব না। আর বুবু নামটাও কিন্তু অনেক সুইট। আরশির কথা শেষ হতেই নূর হুট করে তাকে জড়িয়ে ধরল। আরশিও কোনো দ্বিধা না করে পরম যত্নে নূরকে বুকে আগলে দিল, যেন বহু দিনের চেনা কোনো আপন মানুষকে খুঁজে পেয়েছে। নূর তাকে ছেড়ে দিয়ে ছোট করে বলল, তাইলে তুমি আর আমারে ভাবি কইও না, আমারে নূর কইয়া ডাকবা। আমার নামটা সুন্দর, তাই না? আমার মায়ে রাখছে। নূর মৃত হেসে ফেলে। মেয়েটার ছেলে মানুষই কথাগুলো শুনে আরশি খিলখিল করে হাসল। আত্মিক দুজনের কথোপকথন দেখছিল নীরবে, এবং আপনা আপনি তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আরশিও হাসতে হাসতে বলে, সো কিউট। কিন্তু শান্ত মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করেই রুহুর মুড়িয়ে রুমের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল একজন যুবক। দরজার প্রচণ্ড শব্দে নূর চমকে উঠলে আরশির গা ঘেঁষল। আত্মি কিছু বুঝে ওঠার আগেই যুবকটি ঝড়ের গতিতে দৌড়ে এসে তার শার্টের কলার চেপে ধরল। মুহূর্তের মধ্যেই পুরো রুমের পরিবেশ বদলে গেল। লোকটার চোখ রাগে লাল হয়ে আছে, চোয়াল শক্ত, নিঃশ্বাস ভারী, আর তাকে দেখেই আত্মিকে ঠোঁট ভেসে উঠল বাঁকা হাসি। কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা অপরিচিত কেউ নয়, সে আয়ান, আত্মিকের আপন চাচাতো ভাই। একই রক্তের সম্পর্ক, অথচ দুজনে যেন জন্মান্তরের শত্রু। ছেলেবেলা থেকেই দুই পরিবারের মাঝে সম্পত্তি নিয়ে বিরোধ। সেই শত্রুতার আগুন সময়ের সাথে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। আয়ান কলার শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, কুত্তার বাচ্চা, তোর সাহস কিভাবে হলো আমার মুখকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার? তুই জানতি না আমি নুটকে ভালোবাসি, তারপরে এই কাজ করলি কেন? রাগে আয়ানের পুরো শরীর কাঁপছে। খবরটা শোনার পর থেকেই সে উন্মাদের মতো ছুটে এসেছে এখানে। তার মাথায় এখন কোনো হুঁশ নেই, শুধু একটা কথাই ঘুরছে, আত্মিক আর ভালোবাসা কেড়ে নিয়েছে। কিন্তু আত্মিকও চুপ করার থাকার মানুষ নয়। পরের মুহূর্তেই সে ক্ষিপ্ত হয়ে আমাদের মুখ বরাবর সজোরে ঘুষি মারল। আচমকা আঘাতে আয়ান হুমড়ি খেয়ে নিচের মেঝেতে পড়ে গেল। ঠোঁটের কোনা কেটে রক্ত বেরিয়ে এলো। আতিক রাগে ফুঁসতে ফুঁসতে তার দিকে আঙুল তুলে হুঙ্কার দিল, আমার আব্বু আম্মুর নামে আর একটা বাজে কথা বলবি না। তুই আমার ভাই হইতে পারিস, কিন্তু আরেকবার যদি তাদের নিয়ে বাজে কথা বলিস তোর জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো আমি। তার কণ্ঠে এতটা ভয়ঙ্কর ক্রোধ ছিল যে নূর ভয়ে আরশিকে শক্ত করে ধরে রেখেছে। তবুও আয়ান থামল না। সে আবার উঠে দাঁড়ালো, চোখ দুটো রক্তিম হয়ে আছে, বুক ওঠানামা করছে দ্রুত। রাগে গজগজ করতে করতে সে বলে উঠল, তার আগে বল, তুই কেন আমার মুটকে জোর করে বিয়ে করেছিস? কথাটা শুনেই আত্মিক হঠাৎ পাগলের মতো হেসে উঠল। নূর আর আরশি দুজনেই ভয়ে গুটিয়ে গেল। এক কোণে সরে বসে আছে। নূরের হাত ঠান্ডা হয়ে গিয়েছে, সে বুঝতে পারছে না কি হচ্ছে। আদ্রিক ধীরে ধীরে আয়নের সামনে এগিয়ে এলো। তারপরে এক পলক নূরের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে নিচু গলায় বলতে লাগলো, নূর, নূর তোর রিয়েলি?
আদ্রিক আমাকে রাগাবি না, আমার নূরকে আমার কাছে ফিরিয়ে দে, নয়তো। আদ্রিক তাকে শেষ করতে দিল না। সে আয়ানের খুব কাছে গিয়ে দাঁড়িয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমার বাড়িতে এসে আবার আমার বউকে নিয়ে যাওয়ার জন্য থ্রেট দিচ্ছিস? লাইক সিরিয়াসলি? আদ্রিক এবার আয়ানের গলার চেপে ধরল। সে আগের ন্যায় কঠোর গলায় প্রতিধ্বনিত করে, যেখানে আদ্রিক দেওয়ানের চোখের দিকে তাকিয়ে কথা বলতে মানুষের জান কাঁপে, সেখানে তুই আমার জানকে চাস? আদ্রিক হঠাৎ তার কলার ছেড়ে দিল। তারপরে ভারী শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করল। আপাতত কোনো রক্ত জড়াতে চাই না, সো চুপচাপ নিজের বাসায় ফিরে যা, নয়তো তোর এমন অবস্থা করব যে রাস্তার কুকুরও তোকে খেতে চাইবে না। আয়ান কিছুক্ষণ রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপরে আচমকা নূরের দিকে এগিয়ে গিয়ে তার হাত শক্ত করে ধরল। নূর আতঙ্কে কেঁপে উঠল। ছাড়েন আমায়, আমি যাবো না আপনার লগে। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আয়ানের শক্তির কাছে ব্যর্থ হলো। আয়ান নূরকে টেনে রুম থেকে বের করতে নিতে উদ্যত হলেই আচমকা আদ্রিক তার হাত চেপে ধরল। মুহূর্তেই পুরো পরিবেশ থমথমে হয়ে উঠল। আদ্রিকের চোখে তখন ভয়ঙ্কর আগুন জ্বলছে, চোয়াল শক্ত, মুখের রগ ফুলে উঠেছে। সে আয়ানের হাত মোচড় দিয়ে হুঙ্কার তুলে বলল, আমার ভালোবাসার দিকে যে হাত বাড়াবে সে যদি আমার নিজের বায়ু হয়, তবুও তার কলেজা ছিঁড়ে ফেলতে আমার হাত একটুও কাঁপবে না। কথাটা বলেই পরের মুহূর্তেই আদ্রিক সজোরে আয়ানের বুক বরাবর লাথি মারল। আয়ান ছিটকে গিয়ে মেঝেতে পড়ে গেল। তার মুখ বিকৃত হয়ে উঠল যন্ত্রণায়। নূর ভয় পেয়ে দৌড়ে এসে আদ্রিকের পিছনে দাঁড়িয়ে তার শার্ট খামচে ধরল। মেয়েটার হাত কাঁপছে, সে ভয়ে জমে গেছে। আদ্রিক ঘাড় ঘুরিয়ে তাকালো। নূরের ভয়ার্ত কাঁপা কাঁপা চোখ দুটো তার বুকের ভেতরটা নরম করে দিল মুহূর্তেই। কিছু না বলে সে আলতো করে নূরের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। ভালোবাসা সেই ক্ষণিক পরশে যেন আশ্বাস ছিল। আমি আছি। তারপর নূরকে নিজের পেছন থেকে সরিয়ে নিরাপদ দূরত্বে দাঁড় করিয়ে দিল। কিন্তু পরের মুহূর্তেই সে আবার আগের রূপে ফিরে এলো। একটা হিংস্র সিংহের মতো ঝাঁপিয়ে পড়ল আয়ানের উপর। দুজনের মধ্যে শুরু হয়ে গেল ভয়ঙ্কর মারামারি। এলোপাথারি ঘুষি, ধাক্কা, লাথি, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। রাগ, প্রতিশোধ আর ভালোবাসা হারানোর ভয়ে দুজনেই যেন উন্মাদ হয়ে উঠেছে। আদ্রিকের ঠোঁটের কোণা ফেটে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু তবুও তার চোখে কোনো ব্যথা নেই, বরং ক্রোধ আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। অন্যদিকে আয়ানের অবস্থা বেশ খারাপ। মুখে, গালে, বুকের পাশে আঘাতের চিহ্ন স্পষ্ট। ঠিকমতো দাঁড়িয়েও থাকতে পারছে না সে। নূর আতঙ্কে কাঁপছে, আর সেও ভয়ে দিশেহারা হয়ে গেছে। ঠিক তখনই জিসান দৌড়ে এসে কোনো রকমে দুজনকে আলাদা করলো। ততক্ষণে সেখানে পৌঁছে গেছেন আরশাদ দেয়ান, রোজিনা দেয়ান আর জেসমিন খাতুন। দুজনের এই অবস্থা দেখে জেসমিন খাতুনের চোখ রাগে লাল হয়ে উঠল। তিনি এক মুহূর্তও দেরি না করে সোজা গিয়ে আয়ানের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিলেন। আচমকা আঘাতে আয়ান হতভম্ব হয়ে গেল। জেসমিন খাতুন রাগে কাঁপতে কাঁপতে বলে উঠলেন, তো লজ্জা করে না? এত বড় হয়েও ছোট ভাইয়ের সাথে মারামারি করছিস? এই এতিম ছেলেটার মা বাবা কেউ নাই, কত কষ্ট করে বড় হয়েছে, নূরকে ভালোবেসে বিয়ে করছে, তবুও তোর এই মেয়েটাকেই লাগবে? কি নাই তোর? টাকা পয়সা, বাড়ি গাড়ি, পরিবার সবই আছে তোর, তবুও কেন এভাবে দুজনে ঝগড়া করছিস? এই একটা মেয়েকে ছাড়া কি তুই মরে যাবি? আয়ানের চোখ লাল হয়ে উঠল। সে হঠাৎ চিৎকার করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, মরে যাব আমি, সত্যি সত্যি মরে যাব। এই মেয়েটাকে আমার চাই। তোমার ভাইপোকে জিজ্ঞেস করো সে সবসময় আমার ভালোবাসাগুলো কেন কেড়ে নেয়। আয়ানের চোখে তখন জমে থাকা বছরের পর বছর ক্ষোভ, ভেতর থেকে সমস্ত রাগ, ঘৃণা বিস্ফোরিত হচ্ছে। আমার জীবন, আমার স্বপ্ন, আমার ইচ্ছা সব কিছু কেন ও নিবে? নূরকে তো প্রথমে আমিই পছন্দ করছে, তাইলে ও কেন জোর করে নূরকে বিয়ে করলো? জেসমিন খাতুন এবার ধীরে ধীরে আতিকের দিকে তাকালেন। তার চোখে প্রশ্ন, কিন্তু আতিকের মাঝে কোনো ভ্রুক্ষেপ নেই, বরং সে ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে, যেন কেউ তাকে মিথ্যে অভিযোগ করছে, আর সেটা শুনে সে উপভোগ করছে। জেসমিন খাতুন ধীর পায়ে তার সামনে এসে দাঁড়ালেন। আয়ান যা বলতেছে সব সত্যি আদ্রিক,
তুই কি সত্যি নূরকে জোর করে বিয়ে করেছিস? আদ্রিক উত্তর দিল না। তার নীরবতা দেখে আয়ান আবারও বলল, ফুপি, তুমি নূরকে গিয়ে জিজ্ঞেস করো, সব সত্য নূর নিজেই বলবে। সাথে সাথে সবার দৃষ্টি গিয়ে পড়ল নূরের উপর। জেসমিন খাতুন ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন। নূর তাকে দেখেই আরও জড়সড় হয়ে গেল। তার বুক কাঁপছে, হাত দুটো শক্ত হয়ে আছে। জেসমিন খাতুন কঠোর গলায় বললেন, আয়ান যা বলতেছে সব সত্যি নূর? আদ্রিক কি তোমাকে জোর করে বিয়ে করেছে? প্রশ্নটা শুনে নূর যেন বেলুনের মতো চুপসে গেল। সে বুঝতে পারছে না কি উত্তর দেওয়া উচিত। একবার আদ্রিকের দিকে তাকায়, আরেকবার আয়ানের দিকে। আয়ানকে সে অনেক আগে থেকেই চেনে। ছেলেটা প্রায়ই তাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতো, তাকে বিয়ে করতে চাইতো। কিন্তু নূর কখনো গুরুত্ব দেয়নি, ভেবেছিল নিছক পাগলামি। কিন্তু আজ বুঝছে সেটা শুধু পাগলামি ছিল না। আর জেসমিন খাতুন বারবার প্রশ্ন করেও কোনো উত্তর পাচ্ছেন না। অন্যদিকে আদ্রিক অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। সে খুব ভালো করেই জানে নূর যদি সত্যিটা বলে দেয় তাহলে সবচেয়ে বেশি কষ্ট পাবে তার ফুপি, যে মানুষটা নিজের সন্তানের মতো করে তাকে বড় করেছে। তার চোখে কষ্টের অশ্রু আদ্রিক সহ্য করতে পারবে না। জেসমিন খাতুন আবারও বললেন, নূর, কিছু বলছো না কেন? নূর আবার আদ্রিকের দিকে তাকালো। আদ্রিক খুব অল্প করে মাথা নাড়ল, যেন বলতে চাইছে সত্যিটা বলো না। নূরের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অবশেষে সে কাপা কাপা গলায় উত্তর দিল, আপনার কোথাও ভুল হইতেছে ফুপি। আমাগো বিয়া আমার মতেই হয়েছে। উনি আমারে জোর করে বিয়ে করে নাই। কথাগুলো বলতে বলতেই নূরের দুই চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু সেই কান্না কিসের ভয়, কষ্ট, নাকি নিজের অনুভূতি লুকানোর যন্ত্রণা, সেটা কেউ বুঝতে পারল না। হঠাৎই আয়ান আবার গর্জে উঠল। তার চোখ দুটো রাগে লাল হয়ে আছে, বুক ওঠানামা করছে দ্রুত। সে আঙুল তুলে আদ্রিকের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, ফুপি, তুমি নূরের কথা বিশ্বাস করো না। নূর মিথ্যা বলছে। আদ্রিক ওকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। আদ্রিক এবার ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার ঠোঁটের কোণে ঝুলে থাকা হাসিটা অদ্ভুত ঠান্ডা, কিন্তু চোখের ভেতরে জ্বলছে ভয়ঙ্কর আগুন। সে আয়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। ফুপি, তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো, তাই এখন এই কুলাঙ্গারকে এখান থেকে যেতে বলো, নয়তো আজকে ওর লাশ বাসা থেকে বের হবে। চারপাশে থমথমে নীরবতা নেমে এলো, কিন্তু আয়ান ভয় পেল না, বরং আরও কয়েক কদম এগিয়ে এলো আদ্রিকের দিকে। দুজনের মাঝে তখন নিঃশব্দ যুদ্ধ চলছে। আয়ান ঠান্ডা গলায় বলল, আজ আমি ঠিকই যাচ্ছি, কিন্তু এটা ভাবিস না যে নূরকে আমি ছেড়ে দেব। আমার সব প্রিয় মানুষগুলারে তুই কেড়ে নিয়েছিস, আমার ফুপি, দাদাজান, দাদিজান, সবাইকে। কিন্তু নূরকে আমি তোকে দিব না। যে কোনো কিছুর বিনিময়ে হলেও ওকে আমার করে নিব। মাইন্ড ইট। কথাগুলো বলে আয়ান বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। আর নূরের অবস্থা দেখে কেউ আর কিছু বলার সাহস পেল না। এক এক করে সবাই কক্ষ ত্যাগ করল। শেষ পর্যন্ত রুমে শুধু আদ্রিক আর নূর রয়ে গেল। সবাই চলে যেতেই নূর দেয়ালে হেলান দিয়ে ধপ করে মেঝেতে হাঁটু কেড়ে বসে পড়ল। তারপর হঠাৎই ডুকরে কেঁদে উঠল। হাউমাউ করে কাঁদছে সে, যেন বুকের ভেতরে জমে থাকা সব কষ্ট একসাথে বেরিয়ে আসছে। তার কান্নার শব্দে আদ্রিকের বুকটা কেঁপে উঠল। সে দ্রুত নূরের কাছে এসে হাঁটু গেড়ে বসল। উদ্গ্রীব কণ্ঠে বলতে লাগলো, রেড রোজ, তুমি কাঁদছো কেন? আমি কি কিছু করেছি তোমাকে? যদি কিছু করে থাকি তাহলে অনেক অনেক সরি। আমার ভুল হয়ে থাকলে মাফ করে দাও, কিন্তু প্রমিস এভাবে কান্না করো না। তোমার কান্না আমি সহ্য করতে পারি না। সে হঠাৎ চিৎকার করে উঠল। চুপ করেন আপনি। আদ্রিক থেমে গেল। নূর চোখ ভর্তি অশ্রু নিয়ে কাপা কাপা গলায় বলতে লাগলো, আমার লগে কেন এমন করলেন? হ্যাঁ, আমি কি কইছিলাম আমারে বিয়া করেন? কই না তো। তাইলে কেন জেদ করে বিয়া করলেন? মাই কইতো আমি ছাড়া কেউ তোগো আপন না, কেউ তোগো ভালোবাসা দিব না। আজ মায়ের কথা বুঝতেছি। আপনি কেন মিশা কথা কইলেন? কেন কইলেন আমারে ভালোবাসেন? হ্যাঁ, আমারে পাওয়ার লেগা আব্বার কাছে ভিক্ষা চাইছিলেন। কেন মিশা আশা দিলেন? আমি তো জানি আমি বইরা গেল আমার ভাই ছাড়া আমার লেগে কেউ কানবো না। তাইলে কেন এমন করে আমারে ঠকাইলেন? নূরের কথাগুলো শুনে আদ্রিকের বুকটা মোচড় দিয়ে উঠল।
সে নির্বাক হয়ে তাকিয়ে রইল। হয়তো সে জোর করে বিয়ে করেছে, কিন্তু কখনোই মেয়েটাকে ঠকায়নি। সে সত্যিই নূরকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। কিন্তু এই মুহূর্তে সে বুঝতে পারছে না সে কিভাবে নিজের ভালোবাসাটাকে সত্যি প্রমাণ করবে, কিভাবে বোঝাবে নূর যা ভাবছে সব মিথ্যে। আতিক অসহায় গলায় বলল, রেড রোজ প্লিজ শান্ত হও, আমি তোমাকে ঠকাইনি সত্যি। আমি তো শুইবেন না আমারে, আপনারে ভালো কইছিলাম, কিন্তু আপনিও খারাপ, আমারে কেউ ভালোবাসেন না, কেউ না। আমি চইলা যাবো, নূর কোনোদিন কারো বোঝা হয়ে থাকবো না, নিজের পেট নিজে চালাইতে পারে নূর। নূর হঠাৎ বিছানার উপরে রাখা গয়নাগুলো এক এক করে খুলে ছুঁড়ে ফেলতে লাগলো। শাড়ি, গহনা, কসমেটিক্স সব কিছু এলোমেলো হয়ে মেঝেতে পড়ে রইল। আমার আপনারে লাগবো না, আর না এই শাড়ি গহনাও লাগবো। কথাগুলো বলে নূর দরজার দিকে ছুটে গেল। আতিকও দ্রুত তার পেছনে দৌড়ালো, রেড রোজ এমন করো না, প্লিজ থেমে যাও। কিন্তু নূর শুনল না। সে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। সদর দরজা পেরিয়ে বাইরে বের হতেই কয়েকজন গার্ড তার পথ আটকে ধরল। কারো সাহস নেই তার দিকে চোখ তুলে তাকানোর, কারণ সবাই জানে মিসেস আতিক দেওয়ানের দিকে যে চোখ তুলে তাকাবে, আতিক নিজ হাতে তার চোখ তুলে ফেলবে। ঠিক তখনই আতিক এসে নূরের হাত শক্ত করে ধরে ফেলল। নূর ছটফট করতে লাগলো। সারেন আমারে, আমি থাকবো না আপনার লগে, আমি চইলা যাবো। তার কান্না ভেজা কণ্ঠটা পুরো বাড়ি জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। সঙ্গে সঙ্গে আতিক ঝড়ের গতিতে এগিয়ে এসে নূরকে কাঁধে তুলে নিল। সব কিছু এত দ্রুত ঘটল যে নূর কিছু বুঝে ওঠার আগেই নিজেকে আতিকের শক্ত বাহুর বন্দি অবস্থায় আবিষ্কার করল। নূর ছটফট করতে লাগলো, হাত পা ছুঁড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমারে সাইরা দেন, আমি কোনো খুনির লগে থাকবো না, সারেন আমারে। নূর এত কিছু বলছে, কিন্তু আতিক যেন কিছু শুনলই না। তার চোয়াল শক্ত হয়ে আছে, চোখ দুটো ভয়ঙ্কর রকমের শান্ত, আর সেই শান্তটাই যেন সবচেয়ে বেশি ভয়ানক। গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কারো সাহস হলো না একটা কথাও বলার। আতিক বড় বড় পা ফেলে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নূর এখনও কাঁদছে, ছটফট করছে, বারবার নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে, কিন্তু আতিকের শক্তির কাছে সে একদম অসহায়। রুমে ঢুকেই আতিক দরজাটা জোরে বন্ধ করে দিল। পরের মুহূর্তেই সে নূরকে বিছানার উপরে ছুঁড়ে ফেলল। নূর ভয় পেয়ে সরে যেতে চাইল, কিন্তু আতিক তার দিকে ঝুঁকে দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, রেড রোজ তোমায় আগে বলেছি, চাঁদ সূর্য বাদে তুমি যা চাইবে আমি তোমার পায়ের নিচে এনে দিতে রাজি আছি, কিন্তু আমার অনুমতি ছাড়া তুমি এই বাসা কেন, এই রুম থেকেও বের হবে না। কিন্তু তুমি সেই কাজই করেছো। এটা ভাববা না যে আদ্রিক দেওয়ান তোমাকে ভালোবাসে বলে তোমার গায়ে হাত তুলতে পারবে না। এইবার সেকেন্ড চান্স দিলাম, এরপরও যদি একই কাজ করো তাহলে তোমার খবর আছে, মাইন্ড ইট। কথাগুলো বলেই আতিক কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন রাগের সাথে অদ্ভুত এক কষ্ট লুকিয়েছিল, যেন সে নিজের আচরণে ভেতর থেকে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু পরক্ষণেই সে মুখ ফিরিয়ে নিল, তারপরে গটগট পায়ে হেঁটে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে একবারও পেছনে না তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল আদ্রিক। দরজা বন্ধ হয় শব্দে পুরো রুম কেঁপে উঠল, আর নূর বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে রইল। চোখ বেয়ে নীরবে অশ্রু ঝরতে লাগলো। তপ্ত রোদের ঝাঁঝে চারপাশ যেন জ্বলছে। রাস্তার মানুষজন খুব একটা নেই। সেই রোদের মধ্যেই গুটি গুটি পায়ে হেঁটে চলেছে আরশি, তার হাতে একটা ভ্যানিলা আইসক্রিম। আর পাশে হেঁটে চলেছে কলেজের সিনিয়র ভাই মাহিম। আজ আরশি একাই ফিরছিল। মাঝপথে হঠাৎ মাহিমের সাথে দেখা হয়ে যায়। যেহেতু দুজনের বাসা একই দিকে, তাই ছেলেটাও গল্প করতে করতে তার সঙ্গে হাঁটা ধরেছে। মাহিম বেশ প্রাণখোলা মানুষ, হাঁটতে হাঁটতেই একের পর এক গল্প করে যাচ্ছে। আরশিও মাঝে মধ্যে হেসে উত্তর দিচ্ছে। আইসক্রিমটাও মাহিমই কিনে দিয়েছে, কিন্তু এই পুরো সময় জুড়ে আরশির খুব ভালো করেই টের পাচ্ছিল কেউ একজন তাকে লক্ষ্য করছে। দূরে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে একজোড়া জ্বলন্ত চোখ অবিরাম তাকিয়ে আছে তাদের দিকে।
আরশি আর চোখে তাকিয়ে মুচকি হাসল। সে জিশান। লোকটা লুকিয়ে আছে ঠিকই, কিন্তু তার চোখে লুকোতে পারেনি। দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে সে প্রচণ্ড রেগে আছে। আরশির ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল। হঠাৎই হাঁটতে হাঁটতে সে ইচ্ছে করেই হোঁচট খেল। সব কিছু এত দ্রুত ঘটল যে মাহিম তড়ি ঘড়ি করে তার হাত ধরে ফেলল। আরশি, তুমি ঠিক আছো তো? কোথাও ব্যথা পাওনি তো? আরশি মাথা নেড়ে না বোঝালো, কিন্তু ঠিক সেই মুহূর্তেই দৌড়ে দাঁড়িয়ে থাকা জিসানের চোখ আরও লাল হয়ে উঠল। চোয়াল শক্ত হয়ে গেছে তার, হাতের রগগুলো পর্যন্ত ফুলে উঠেছে রাগে। আরশি আবারও আর চোখে তাকিয়ে তাকে দেখল, তারপরেও ঠোঁট চেপে হাসল। আরও কিছুটা পথ এগিয়ে একটা গলির মোড়ে এসে মাহিম থেমে গেল। সে মুচকি হেসে জিজ্ঞাসা করল, আরশি, তুমি একা যেতে পারবে তো, নাকি আমি পৌঁছে দেব? না না ভাইয়া, আমি একাই যেতে পারবো, আপনি চলে যান। ওকে, তাহলে সাবধানে যেও, আগামীকাল দেখা হবে। আরশি মাথা নেড়ে বিদায় জানালো। মাহিম অন্যদিকে যেতেই সে আবার নিজের মতো হাঁটা শুরু করলো, কিন্তু 2 কদমও এগোতে পারেনি। হঠাৎ কোথা থেকে যেন ঝড়ের বেগে এসে জিসান তার হাতের আইসক্রিমটা ফেলে দিল মাটিতে। আরশি চমকে ছোট ছোট চোখ করে তাকালো। জিসান তার সামনে দাঁড়িয়ে আছে, চোখগুলো রক্তিম, মুখের রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু আরশি যেন কিছুই হয়নি এমন ভাব করে ভেঙচি কেটে সামনের দিকে এগিয়ে যেতে চাইল। ঠিক তখনই জিসান তার হাত শক্ত করে চেপে ধরল। এক ছটকায় টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল তাকে। আরশির সঙ্গে সঙ্গে ছটফট করে উঠল, নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু জিসানের শক্ত বাহুর কাছে সে একদম অসহায়। ভাইয়া ছাড়ো, আমায় লাগছে। জিসান নিচু হয়ে তার চোখের দিকে তাকালো, গলায় জমাট রাগ। আমি টাচ করলে তোর খুব লাগে তাই না আরশি? হ্যাঁ লাগছে, ছাড়ো না। কিন্তু জিসান তাকে ছাড়ল না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরে কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল। ওই ছেলেটা যখন তোকে টাচ করলো তখন তো তুই ছটফট করিসনি, এখন কেন করছিস? আমার স্পর্শ তোর ভালো লাগে না? আর সে এবার সত্যিই রেগে গেল। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, এসব নোংরা কথা বলছো কেন? আমি পড়ে যাচ্ছিলাম তাই ভাইয়া আমাকে ধরেছে, এর মধ্যে খারাপ কি আছে? জিসানের চোখের দৃষ্টি আরও ভয়ঙ্কর হয়ে উঠল। সে তাতে দাঁত চেপে আওড়ায়। তুই রাস্তার মাঝে পড়ে থাকবি, তবুও আমি ব্যতীত অন্য কোনো পুরুষ তোকে স্পর্শ করবে এটা আমি সহ্য করতে পারবো না। আর সে থমকে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে ধীরে বলল, কেন? আমি তোমার কে হই যে শুধু তুমিই আমাকে স্পর্শ করবে? জিসান থেমে গেল। আরশির প্রশ্নটা খুব সাধারণ ছিল, অথচ এই মুহূর্তে সেটার উত্তর দেওয়াটাই তার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বলে মনে হচ্ছে। আমি তোমার কে হই? এই ছোট্ট প্রশ্নটার উত্তর তো তার হৃদয় বহু আগেই দিয়ে ফেলেছে। আরশি দেওয়ান শুধু তারই। সে চায় এই চঞ্চল মেয়েটাকে নিজের জীবনের রানী বানাতে, নিজের নামের সঙ্গে তার নাম জুড়ে দিতে, দিনের শেষে নিজের রুমে ফিরে এই মেয়েটার মুখটাই দেখতে। কিন্তু মুখে বলতে গেলেই যেন সব সাহস উবে যায়। যদি আরশি তাকে ফিরিয়ে দেয় তাহলে সে কিভাবে সহ্য করবে? সে পারবে না, একদমই পারবে না। এই বাচ্চামো করা, সারাক্ষণ ঝগড়া করা, চোখ রাঙানো মেয়েটার উপরে সে ভয়ঙ্করভাবে আসক্ত হয়ে গেছে। আর সে ট্যাপ ট্যাপ করে তার দিকে তাকিয়ে আছে, চোখে স্পষ্ট অধীর অপেক্ষা। সে যেন জিসানের মুখ থেকে একটা কথাই শুনতে চাইছে, ভালোবাসি। কিন্তু জিসান চুপ। তার নীরবতায় আরশির মুখটা সঙ্গে সঙ্গে ছোট হয়ে গেল। বিরক্ত হয়ে ঠোঁট পাকিয়ে বলল, কি হলো, বলছো না কেন? আমি তোমার কে হই? জিসান দৃষ্টি সরিয়ে নিল, তারপরে গলা খাকারি দিয়ে স্বাভাবিক থাকার ভান করে বলল, তুই তো আমাকে সবসময় ভাইয়াই বলিস, সেই হিসেবে তুই আমার বোন হোস, বুঝতে পেরেছিস? কথাটা শুনে আরশির ভীষণ রাগ হলো। সে ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকালো। এত চেষ্টা করেও আজও লোকটার মুখ থেকে ভালোবাসি কথাটা বের করতে পারল না। কিন্তু আরশি দেওয়ান এত সহজে হাল ছাড়ার মেয়ে নয়। সে ঠিক করেছে যেভাবেই হোক একদিন তো জিসানকে দিয়ে নিজের মুখে স্বীকার করাবেই। আরশি, আমি তোকে ভালোবাসি। লোকটার বুক ফেটে যায়, তবুও মুখ ফোটে না। হঠাৎ জিসানের ঠান্ডা গলা ভেসে এলো,
তুই না বললি আজ ভার্সিটি আসবি না, তাহলে এসেছিস কেন? আমার দরকার ছিল তাই এসেছি, সেই জন্যও কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? জিসান এবার কটপট করে তাকালো। অবভিয়াসলি, তোকে বারণ করার পরও আমাকে না জেনে বাসা থেকে বের হয়েছিস, এর জন্য তোকে পানিশমেন্ট পেতে হবে। আর দুপুরে কিছু খেয়েছিস? আরশি উদাস ভঙ্গিতে মাথা নাড়ল। হোয়াট? এখন বিকেল 3:30 বাজে আর তুই এখনো না খেয়ে আছিস? মরতে চাস নাকি? একবেলা না খেলে কেউ মরে যায় না। চুপ কর ইডিয়েট, সবসময় বেশি কথা বলিস। চল আগে কিছু খেয়ে আসি। যাবো না তোমার সঙ্গে, আমার খিদে নেই। কে শোনে কার কথা? জিসান কোনো উত্তরই দিল না। সে এক প্রকার জোর করেই আরশির হাত ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা অটোরিকশায় গিয়ে উঠল। আরশি নাক কুচকে তাকালো। তোমার সাহস তো কম না, আদ্রিক দেওয়ানের বোন আরশি দেওয়ানকে রিকশায় নিয়ে যাচ্ছ? জাস্ট শাট আপ। রিকশায় উঠলে কি তোর মাথায় শিং গজাবে? না তো। তাহলে এত বকবক করবি না, নয়তো এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব। আরশি ঠোঁট চেপে হাসি ঢুকালো। লোকটা যতই রাগ দেখাক, তার এই রাগের ভেতরে লুকিয়ে থাকা যত্নটা আরশি খুব ভালো করেই বুঝতে পারে। অটোরিকশা চলতে শুরু করলো। মিনিট 10 মধ্যেই তারা শহরের নাম করা একটা 5 স্টার রেস্টুরেন্টের সামনে এসে থামলো। আরশি ভ্রু কুচকে চারিদিকে তাকালো। এত বড় জায়গায় আসার কোনো ইচ্ছেই তার ছিল না। সে তো মাঝপথেই কয়েকবার বলেছে যাবে না, কিন্তু জিসান নামক লোকটা কারো কথা শোনে নাকি। এক প্রকার টেনে হিচড়েই তাকে এখানে নিয়ে এসেছে। রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই ঠান্ডা এসির বাতাস শরীরে ছুঁয়ে গেল। চারপাশে অভিজাত পরিবেশ, মৃদু আলো, নিচু ভলিউমে গান বাজছে, কিন্তু আরশির মুখ তখনও ফুলে আছে। জিসান তাকে একটা টেবিলের সামনে এসে বসালো, নিজেও তার একদম পাশ ঘেঁষে বসে পড়ল। আরশির রাগ আরও বেড়ে গেল। সে কাঁধে ঝোলানো ব্যাগটা দিয়েই ঠাস ঠাস করে কয়েকটা বাড়ি মারল জিসানের পিঠে, কিন্তু তাতেও লোকটার কোনো বিকারই নেই। বরং সে নির্লিপ্ত ভঙ্গিতে এক হাত দিয়ে আরশির কোমর জড়িয়ে ধরে রেখেছে। আরশি এবার চোখ গোল গোল করে তাকালো। রাক্ষস একটা, এই জন্যই তোমার কপালে কোনোদিন বউ জুটবে না। আমার মতো ইনোসেন্ট মেয়েটাকে ইফটিজিং করছো। জিসান ঠোঁট পাকিয়ে হাসলো। আমার বউয়ের দরকার নেই, অলরেডি আমার সুইট বউ আছে। আরশি থমকে গেল, চোখ বড় বড় করে তাকিয়ে প্রায় চিৎকার করেই বলল, কি? তুমি বিয়ে করেছো? কখন? কবে? জিসান সঙ্গে সঙ্গে চারপাশে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে আওড়ালো, জাস্ট শাট আপ, মুখটা বন্ধ রাখ, নয়তো এইখানেই তোর 14 গোষ্ঠী উদ্ধার করব। সঙ্গে সঙ্গে আরশি ঠোঁট চেপে চুপ মেরে গেল। ঠিক তখনই রেস্টুরেন্টের দরজা ঠেলে ভিতরে ঢুকলো আরও 2 জন ছেলে। তাদের দেখেই জিসানের মুখে হাসি ফুটে উঠল। সে উঠে দাঁড়িয়ে সামনে এগিয়ে এলো। দোস্ত, তোরা এখানে কেমন আছিস? সামনে দাঁড়িয়ে থাকা 2 জন হচ্ছে রাহাত আর মাহাতি জিসানের কলেজ লাইফের বন্ধু। 3 জন একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করল। এরপরে মাহাতের দৃষ্টি গিয়ে আটকালো আরশির উপরে। সে এক পলক তাকিয়েই গাল ভরা হাসল। তার আগে বল, ওই মেয়েটা কে? সো সুইট। জিসানের মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। সে চোখ রাঙিয়ে তাকায়। চোখ না মাশালা, ওইটা আমার পাখি, বেশি নজর দিলে চোখ তুলে ফেলবো। মাহাতি নাক সিটকালো। ইবলিশ শয়তান একটা, তোর জন্য কাউকে পছন্দও করতে পারি না। কলেজ থেকে ভার্সিটি, যাকে আমার ভালো লেগেছে সে উল্টো তোকে পছন্দ করে বসে আছে। আর এখন এই বয়সে এসে একজনকে পছন্দ হলো, এটাও তোর পাখি? থাক, আমি গিয়ে ভাবির সঙ্গে একটু প্রেমালাপ করে আসি। তার কথা শুনে রাহাত আর জিসান একসঙ্গে হো হো করে হেসে উঠল। মাহাতি আরশির দিকে এগোতে লাগলো, কিন্তু সে যখনই আরশির পাশে বসতে যাবে ঠিক তখনই জিসান দ্রুত গিয়ে নিজে সেই জায়গায় বসে পড়ল। তারপরে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে এমন এক দৃষ্টি দিল মাহাতিকে, যেন আর 1 ইঞ্চি এগুলেই খুন করে ফেলবে। মাহাতি শুকনো ঢোক গিলল। রাহাত পাশে দাঁড়িয়ে মুচকি হাসতে লাগলো। সে এবার আরশির দিকে তাকিয়ে বলল, ভাবি কেমন আছেন? আরশি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। রাহাত বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কাশলো। সরি, বলে ফেলেছি। তোমার নাম আরশি, রাইট? আরশি ধীরে মাথা নাড়ল। তারপরে রাহাত টুকটাক গল্প শুরু করলো।
কিন্তু মাহাতি তখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আরশির দিকে, যেটা জিসানের মোটেও সহ্য হচ্ছিল না। সে টেবিলের নিচ থেকে আচমকা সজোরে একটা লাথি মারল মাহাতির পায়ে। মাহাতি হুড়মুড় করে দাঁড়িয়ে গেল। জিসান চোখ দিয়ে শাসালো। মাহাতি একটু দমে গেল ঠিকই, কিন্তু পরক্ষণেই আবার হাসল। আরশি নামটা কিন্তু অনেক সুইট। আরশি ভদ্রভাবে হেসে বলল, থ্যাঙ্কস ভাইয়া। আই এম মাহাতি। আরশি সঙ্গে সঙ্গে নাক মুখ কুঁচকে তাকালো, তারপরে একদম সিরিয়াস মুখে বলে ফেলল, আপনার মা হাতি? সিরিয়াসলি? আপনি আবার সেটা এত বড় মুখে বলে নিজের মাকে ছোট করছেন? মুহূর্তেই মাহাতি তো হতভম্ব। সে তড়ি ঘড়ি করে বলল, এই না না না, আমার মা হাতি না, আমার নাম মাহাতি। ও, আমি তো ভাবছিলাম আপনার মা হাতি। কথাটা শেষ হতেই রাহাত আর জিসান একসঙ্গে হো হো করে হেসে উঠল। আর মাহাতি বেচারা বেকুফের মতো দাঁড়িয়ে রইল। জিসান চেয়ারটায় হেলান দিয়ে বসেছিল। হঠাৎ যেন কিছু মনে পড়তেই সে রাহাতের দিকে তাকালো। দোস্ত, তুই আমাকে একটা নাম্বার হ্যাকিং করে দিতে পারবি? রাহাত সঙ্গে সঙ্গে ভ্রু নাচালো। আরে ইয়ার, পারবো না কেন? একটা না 10টা করে দিতে পারবো, জাস্ট নাম্বার সেন্ড কর। এই হ্যাকিংয়ের ব্যাপারে আমার আবার না শব্দ নেই। জিসান হেসে মাথা নাড়ল। ঠিক তখনই আচমকা তার পায়ে কারো নখের খামচি লাগলো। সে ভ্রু কুচকে নিচে তাকালো, আর সে মুখ ফুলিয়ে বসে আছে, আর টেবিলের নিচ থেকে তাকে খামচে দিচ্ছে। জিসান নিচু স্বরে ফিসফিস করল, প্রবলেম কি তোর? এভাবে বিড়ালের মতন খামচে দিচ্ছিস কেন? আর সে ঠোঁট ফুলিয়ে বলল, খিদে লেগেছে। এক্সকিউজ মি ওয়েটার। সাথে সাথে একজন ওয়েটার এসে দাঁড়ালো সামনে। ইয়েস স্যার, ক্যান আই হেল্প ইউ? জিসান মাথা ঘুরিয়ে আরশির দিকে তাকালো। আরশি, অর্ডার কর। মুহূর্তেই আরশির মুখে হাসি ফুটে উঠল। সে এক নিঃশ্বাসে বলতে শুরু করলো, ভাইয়া, আমার জন্য একটা ভ্যানিলা আইসক্রিম, একটা চকলেট আইসক্রিম, একটা স্ট্রবেরি আইসক্রিম, আর একটা... স্টপ দিস। জিসানের গর্জনে আরশি থেমে গেল। সে চোখ গোল গোল করে তাকালো। জিসান কটমট করে তাকিয়ে বলল, তোর জন্য আইসক্রিম খাওয়া টোটালি অফ। কি? কিন্তু কেন? আমি আইসক্রিম খাবই। বললাম না, আজ থেকে আইসক্রিম তোর লাইফ থেকে ক্লোজ। আরশি হতভম্ব। সে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল জিসানের দিকে। কিন্তু লোকটার ভাবভঙ্গি দেখে বোঝাই যাচ্ছে এই সিদ্ধান্ত থেকে সে এক চুলও নড়বে না। জিসান এবার ওয়েটারের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় আওড়ায়, ওর জন্য একটা পাস্তা নিয়ে আসুন। আর মাহাতি, রাহাত, তোরা কি খাবি অর্ডার দে, আমি ট্রিট দিচ্ছি। সঙ্গে সঙ্গে মাহাতি উত্তেজিত হয়ে নিজের পছন্দের খাবারের লিস্ট বলা শুরু করে দিল। রাহাতও যোগ দিল তার সঙ্গে। শুধু আরশি চুপচাপ বসে রইল। তার মুখটা বেলুনের মতো ফুলে গেছে। সামান্য একটা কারণে তার প্রিয় আইসক্রিমগুলো খাওয়া বন্ধ করে দিল। এইভাবে চললে সে ভবিষ্যতে জিসানের সঙ্গে সংসার করবে কিভাবে? ভাবতেই তার আরও রাগ হলো। সে মুখ ঘুরিয়ে বসে রইল। আর জিসান, লোকটা একবার আর চোখে তার ফুলে থাকা মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। কারণ সে খুব ভালো করেই জানে আর সে যতই রাগ দেখাক শেষমেশ ঠিকই তার কথা শুনবে। কিছুক্ষণ পর খাবার চলে এলো। সবাই মিলে খেতে খেতে আড্ডা দিতে লাগলো। মাহাতি মাঝে মধ্যে ইচ্ছা করে এমন সব কথা বলছে যাতে জিসানের রাগ বাড়ে, আর রাহাত সেটা দেখে হেসে কুটি কুটি হচ্ছে। আরশিও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। যদিও আইসক্রিম না পাওয়ার দুঃখটা এখনও তার চোখে মুখে স্পষ্ট। বেশ কিছুক্ষণ গল্প আর হাসাহাসির পর তারা সবাই রেস্টুরেন্ট থেকে বের হলো। তারপরে সন্ধ্যার নরম আলো গায়ে মেখে ধীরে ধীরে বাসার পথে ফিরল। রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। চারিদিক নিস্তব্ধ। আকাশে চাঁদ উঠলেও আজ যেন তার আলো ফ্যাকাশে। ঠিক সেই সময় ধীর পায়ে নিজের বাড়ির গেট পার হলো আদ্রিক। সারা দিনের ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট। মাথাটা ভার হয়ে আছে। সকালবেলায় রাগের মাথায় নূরকে বকা দেওয়ার পর থেকে বুকের ভেতরে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছে। মেয়েটাকে কষ্ট দিতে সে কখনোই চায়নি, কিন্তু নিজের রাগও সামলাতে পারেনি। গেট দিয়ে ঢুকেই আদ্রিকের কপাল কুঁচকে গেল। আজ অদ্ভুত নীরব লাগছে পুরো বাড়িটা। সবসময় এই বাড়ির চারপাশে গার্ডে ভর্তি থাকে, অথচ আজ গেটের সামনে একটা মানুষও নেই।
বিষয়টা তার কাছে স্বাভাবিক লাগলো না, তবুও নিজেকে বোঝালো হয়তো সবাই একসাথে কোথাও আছে। দীর্ঘশ্বাস ফেলে সে ভেতরে ঢুকে পড়ল। রুমে ঢুকেই প্রথমেই তার চোখ গেল বিছানার দিকে। সেখানে খালি, নূর নেই। আত্মিক ভ্রু কুচকে চারপাশে তাকালো, ভাবলো হয়তো মন খারাপ করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। কিন্তু সে ধীরে ধীরে ব্যালকনির দিকে এগিয়ে গেল, কিন্তু সেখানেও কেউ নেই। মুহূর্তেই তার বুকের ভেতরটা ধক করে উঠল।